আমার স্ত্রী মারা যায় অপঘাতে। রাত 2টার সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কয়েক সেকেন্ড বুঝে উঠতে সময় লাগছিল। নীরা আগুনের ভেতর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি কম্বল দিয়ে ওকে ঝাপটে ধরি। সিনথেটিক কামিজ পরনে ছিল। হসপিটালে নিতে নিতে 65% বার্ন। 2 দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে নীরা মারা যায়। 2 দিন ওর হসপিটালের বেডে ঢোকার সাহস নেই। করিডোরে দাঁড়ালে জানালায় ওর ক্ষত বিক্ষত পোড়া শরীর। আমি সহ্য করতে পারছিলাম না। বলতে বলতে সে দুহাতে মুখ ঢাকল। ভদ্রলোকের বয়স কত? 30-32। স্ত্রীর বয়স নিশ্চয়ই আরও কয়েক বছরের ছোট হবে। ওইটুকু বয়সের একটা মেয়ে নিজের শরীরে আগুন ধরে আত্মহত্যা করে ফেলল। মৃত্যু কি আজকাল এতই সস্তা? আমি গত 28 বছর ধরে ডাক্তারি পেশায় থাকার পরেও খবরের কাগজে, নিউজ ফিডে রক্তারক্তির ছবি এড়িয়ে যাই। আর সামনে বসা যুবক চোখের সামনে স্ত্রীকে একটু একটু পুড়ে যেতে দেখেছে। কতটা লোমহর্ষক। নেভি ব্লু টি শার্ট গায়ে ছেলেটাকে তুমি করে সম্বোধন করলাম। এই ধরনের ঘটনায় সাধারণত ভিকটিমের পরিবার মেয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোর্টে মামলা করে। তোমার ক্ষেত্রে ওরকম কিছু ফেস করতে হয় নাই? না। নীরা মানে আমার স্ত্রী এর আগেও কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। ওর বাবার বাড়ি থাকতে একবার এক পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ভালোবাসা দিবসে দেখা করতে যায়নি বলে হাত পা কেটে রক্তাক্ত করে ফেলে। অটোফেজিয়া ছিল সম্ভবত। মানে এটা এক ধরনের মানসিক ডিসঅর্ডার। এরা নিজের শরীরকে আঘাত করে আনন্দ পায়। ও আনন্দ পেত কিনা জানি না, তবে ও জানতো এতে আমি প্রচণ্ড কষ্ট পাই। আমাকে টর্চার করার সবচেয়ে মজবুত পন্থা হলো ওর নিজের শরীরকে আঘাত করা। ওকে আমি ভালোবাসি। এইবার আমি ভদ্রলোকের আপাদ মস্তক আরেকবার নিরীক্ষণ করলাম। নাম রাজীব রহমান। বয়স 32-33 হবে। ওকে পাঠিয়েছে সাবেক ছাত্র আফসারি, 2007-এর ব্যাচ। আমার অত্যন্ত প্রিয় ছাত্র। কালকে চেম্বার থেকে বাড়ি ফিরে মেসেঞ্জারে ঢুকতেই টুং করে শব্দ হলো। স্যার, আমার খুব কাছের বন্ধু কাল আপনার সাথে দেখা করতে যাবে। ওর স্ত্রী মারা যাবার পর ও খুব মানসিক অবসাদে ভুগছে। আরও কিছু বোধহয় ওর ভেতর চলছে, আমি সঠিক জানি না। খুব ভরসায় আপনার ঠিকানা দিলাম, ওকে সাহায্য করবেন প্লিজ। নতুন রুগী এলে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে প্রথমেই আমি তার বেশভূষা, চালচলন লক্ষ্য করি। আজ রাজীবকে দেখে কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না ইনি ছাত্রের পাঠানো সেইজন। লম্বা প্যাটানো শরীর, কালো বর্ণের কৃষ্ণের রূপে অসংখ্য গোপিকা প্রেমে মজেছিল। এই ছেলেও শ্যাম, তবে 8-10 জন বাঙালি পুরুষের তুলনায় বেশ সুঠাম দেহ, তীক্ষ্ণ নাক, মাথা নিচু করে কথা বলায় চোখ দুটো দেখতে পারছিলাম না। তবে চেহারায় পুরুষালী জৌলস অসামান্য। চোখের নিচে কালি, কালশিটে পড়া টিংটিংয়ে চেহারা নিয়ে অল্প বয়স্কা মানসিক রোগীরা চেম্বারে আসে। দেখলেই বোঝা যায় এরা ঘুমায় কম। এক একটা হিস্টেরিয়া রোগীর মতো সারা রাত মোবাইল গুতায়, প্রেমে ছেঁকা খায়, সিজিপিএ কমে বাড়ে। পরিবারের লোকজনকে ভাবে শত্রুপক্ষ। জীবন একটা ভালো চাকুরি আর ভালো বিয়ে করা আর কোনো লক্ষ্য নাই। শেষ পর্যন্ত আত্মমগ্ন থাকতে থাকতে মানসিক অবসাদে ভোগে। এদের সংখ্যাই বাড়ছে, বিস্তর বাড়ছে। কিন্তু রাজীব পোশাক পরিচ্ছদে ক্যাতা দুরস্ত। হাতে ফসিল ঘড়ি আর ব্র্যান্ডের সানগ্লাস দেখে বোঝা যায় পয়সা কড়ি আছে, আবার বিলাসীও বটে। এই বয়সী ছেলেরা বউকে নিয়ে মালদ্বীপে গিয়ে সমুদ্র স্নানের ছবি পোস্ট করে, আর ও এসেছে স্ত্রীকে হারিয়ে মানসিক সমস্যার সমাধান করতে। ভবিষ্যৎকে আমরা যতটা সহজ করে ভাবি, ভবিষ্যৎ ততটাই গরল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, ছেলেটা গত আধা ঘন্টায় নাম ছাড়া নিজের সম্বন্ধে একটা কথাও বলেনি। ঘুরে ফিরে সব কথা নীরাতে শেষ হয়। এত সহজ গলায় বলল, আমি নীরাকে ভালোবাসি। অবাক হলাম। প্রেমিকেরা লক্ষবার উচ্চারণ করে আমি তাকে ভালোবাসি, কিন্তু এদেশের বিবাহিত পুরুষেরা স্ত্রীর প্রতি ভালোবাসা লুকিয়ে রাখে। পরিবার তো বটেই, সমাজের কারো চোখেই যেন না পড়ে সেই স্ত্রীতে আসক্ত। পাছে লোকে বইয়ের আঁচল ধরা ভেরুয়া না বলে।
রাজীব ব্যতিক্রম, সাবলীল গলায় ভালোবাসার কথা স্বীকার করলো। জিজ্ঞেস করলাম, প্রেমের বিয়ে? অনেকটা সেরকমই। তোমাদের গল্পটা বলো। রাজীব কিছুক্ষণ বিরতি নিয়ে 2 ঢোকে পানির গ্লাস শেষ করে বলতে শুরু করলো, আমি ছোট থেকে বেশ কষ্ট করে বড় হয়েছি। বলতে পারেন শৈশব থেকে নিজের অভিভাবক নিজে। তবে কোনো মতে একটা ব্যবসা দাঁড় করানোর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরিবারের একমাত্র পুরুষ সদস্য বিধায় সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে। যে বয়সে ছেলেরা প্রেম করে, গার্লফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, আর আমি টাকার পিছনে ছুটছি। আত্মীয় স্বজনদের কাছ থেকে ঠকে অনেক বাজে অভিজ্ঞতা হবার পর বুঝেছি দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আমার স্ত্রী ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বিয়ের আগে ওর সম্পর্কে আমি প্রায় কিছুই জানতাম না। ও দেখতে আহামরি তেমন কিছু নয়, তবে আমার ভালো লাগতো। ভালোবাসলে যা হয়। যখন ওর সাথে দেখা হয়, আমার বয়স তখন 30 চলছে। পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছে। আমার ওকে দেখার পর মনে হচ্ছিল গত 30 বছর পরিবার আপনজনদের জন্যে গাধার মতো খেটেছি, নিজের কথা কোনোদিন ভাবি নাই। কিন্তু আমার এবার ওকে চাই। একটা মেয়ে নিতান্ত সাধারণ চেহারা, কিন্তু ওকে দেখলে বুকের বাম পাশটায় শান্তি লাগতো। আমি ওকে হারাতে চাইনি। তাড়াহুড়োয় বিয়ে করলাম। তারপর স্যার, আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভীষণ সদ্ভাব থাকে, ঘরকেই বেহেশত মনে হবে। আমার কাছেও তাই মনে হতো। বেলা 10টায় ঘর ছেড়ে বেরিয়ে 11টায় ছুটে চলে আসতাম। বাড়ির সবাই মিটিমিটি হাসতো, লজ্জা লাগতো। আবার নীরাকে না দেখে থাকতেও পারতাম না। বিয়ের পর প্রত্যেকেই নববধূর প্রেম খুব উপভোগ করে। আপনার স্ত্রীর অনুভূতি কেমন? স্যার, বিশ্বাস করেন, নীরা দুনিয়ার শ্রেষ্ঠ বোকা স্ত্রী ছিল। আমি যখনই বাড়িতে আসতাম, ও রান্নাঘরে কাজ থাকতো বা গোসল করতে বাথরুমে ঢুকতো। মানে ওর বর যে ওর জন্য ছুটে বাড়ি চলে আসলো তা বোঝার মতো জ্ঞানও ওর ছিল না। আমি প্রায় ওকে বলতাম, তুমি আরেকটু কম সুন্দর হলেও সমস্যা ছিল না যদি জ্ঞান বুদ্ধি একটু বেশি থাকতো। এই যে একটু আগে বললেন আপনার স্ত্রী দেখতে সুন্দর ছিল না, তাহলে ওর ছবি আছে? জি না, আমার কিন্তু মনে হচ্ছে আপনার ফোন ভর্তি নীরার ছবি। রাজীব হাসলো। ঠিক বলেছেন, তবে নীরাকে কেউ দেখুক আমার তা পছন্দ না। এবার ভদ্রলোকের ভেতরটা কিছুটা স্পষ্ট হতে শুরু করলো। সে একরোখা, ভালোবাসার মানুষকে একান্ত গোপন করে রাখতে ভালোবাসে। আপনাদের সমস্যা শুরু কোথায়? আমাদের সমস্যা কখনোই ছিল না। টুকটাক ঝগড়া হতো। নীরা তা সিরিয়াস হিসেবে নিয়ে উদ্ভট কাণ্ড জ্ঞান করত। শেষবার ওকে বাঁচাতে পারলাম না। আর তারপর থেকে কি? আমি আমার মৃত স্ত্রীকে রোজ বিছানায় ঘুমন্ত দেখতে পাই। রাজীব মৃত স্ত্রীকে বিছানায় দেখতে পান শুনে অবাক হলাম না। এই ধরনের ভ্রান্তি ঘটনা অবিশ্বাস করার জন্য মনোবিশারদ হবার প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখাই যথেষ্ট। আমার পিঠাপিঠি বোন বিনতি 8 বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। ওর মৃত্যুর পর রাতের বেলা বাথরুমে একা যেতে ভয় পেতাম। এমনকি জানালার পাশে ওর কথার গুনগুন শুনতে পেতাম। রাজীব সাহেব আরও কিছু বলতেন, কিন্তু ওনাকে নিয়ে 2.5 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছি এবং পেটের ভেতর থেকে মূল বিষয়বস্তু উদ্ধার করতে পারিনি। আজকাল সাইকিয়াট্রিস্ট নাম শুনলেই লোকজনের চোখের সামনে মিসির আলীর চেহারা ভাসতে থাকে, যা বিশেষজ্ঞদের ভীষণ বিব্রতকর অবস্থায় ফেলে। লোকজনের মনের গতির খবরাখবর নিয়ে আমাদের পেট চালাতে হয় এবং মিসির আলীর মতো যুক্তির ওপর নির্ভর করে দিন চলে না। মেডিসিনের উপরও ভরসা করতে হয়। যাই হোক, একটা প্যাড আর বল পেন ড্রয়ার থেকে বের করে দিয়ে রাজীবকে বললাম, তোমার কাজ হচ্ছে আগামী 7 দিনে পুরো প্যাড লিখে ভরাট করে আনা। কি লিখব? তোমার আর তোমার স্ত্রীর গল্প। আমি তো আপনাকে সবটা বললাম, কিছুই বলনি। যা বলেছ ছাড়া ছাড়া। তোমার স্ত্রী যতটুকু বুঝতে পেরেছি, তোমার চরিত্র 1 ভাগও নয়। পেশেন্ট তুমি। তোমার স্ত্রীর চেয়ে তোমার চরিত্র জানা বিশেষ প্রয়োজন। রাজীব অনিচ্ছা সত্ত্বেও খাতা নিয়ে উঠল। আমার চিকিৎসা পদ্ধতি ওকে আশ্বাসিত করে নাই, বুঝতেই পারছি। ভাবছে
বেঘারো ভিজিটের 2000 টাকা গচ্ছা গেল। রাজীবের পরের সপ্তাহ এলো না এবং তার পরের সপ্তাহেও না। স্বভাবতই আমি রাজীবকে ভুলে গেলাম। স্রেফ সুঠাম শরীরের কোনো পুরুষের সঙ্গে দেখা হলে আর চোখে আরেকবার তাকাই। এমন কাকে যেন দেখছিলাম, নাম মনে করতে পারি না, আমার স্মৃতিশক্তি দুর্বল। রাজীব প্রায় 6 মাস পর। সেদিন আমি চেম্বারে ছিলাম না। বড় বোনের মেয়ের পান চিনির অনুষ্ঠান ছিল। পরের সোমবার অফিসে ঢুকতে অ্যাসিস্ট্যান্ট নোট খাতা এগিয়ে দিল। এটা একজন পেশেন্ট আপনাকে পড়ার জন্য দিয়ে গেছে। বেশ কয়েকজন ইন্ট্রোভার্ট রোগী তাদের সমস্যার কথা আমাকে লিখে জানায়। তাদের একজনের মনে করে খাতা হাতে নিলাম। রাজীব রহমান নাম দেখে মনে পড়ল সেই সুদর্শন যুবককে আমি ভুলেই গিয়েছিলাম। সেদিন রাতে বৃষ্টি ছিল। যথারীতি পুত্রদের মায়ের সাথে ঝগড়া লাগছে। তিনি পাশের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছেন। আমি বড় এক মগ কফি আর রাজীবের নোট খাতা নিয়ে বারান্দায় বসলাম। কিছুটা বাঁকানো হাতের লেখা স্পষ্ট অক্ষর, কিন্তু লাইনগুলো বেঁকে আছে। বহুদিন কলম না ধরার ফল। ছেলেটার প্রস্তাবনা বেশ সুন্দর। প্রথম লাইনে মার্জিত ভাষায় ক্ষমা চেয়েছে যে ও আমার দেওয়া প্যাড, বল পেন দুটোই হারিয়ে ফেলেছে। এরপর আরও কিছু এলোমেলো লাইন আমাকে উদ্দেশ্য করে। ওসব কথা থাক, মূল গল্পে আসি। আমার নাম রাজীব রহমান। 9-এ ফর্ম ফিল আপের আগে নাম ছিল ছোটু শেখ। 9-এ ফর্ম ফিল আপের সময় অঙ্কের শিক্ষক জাহাঙ্গীর স্যার কানে ধরে বলল, এ কেমন নাম রে? তোর বয়স 80 হবে আর লোকে তোকে ডাকবে ছোটু শেখ, এ হয় নাকি? তিনি পাল্টে নাম দিলেন রাজীব রহমান। শৈশব থেকে আমি কিছুটা একরোখা। আমাদের অঞ্চলে একে বলে ঘোড়া রোগ। যেমন ধরেন, কোনো জিনিস একবার মুখ দিয়ে উচ্চারণ করলে তা না পাওয়া পর্যন্ত চিৎকার করে হাত পা ছুঁড়ে কান্না করতে থাকতাম। বাবা মারা যাবার আগ পর্যন্ত জীবন সহজ ছিল না। হয়তো সারা জীবন অবধি থেকে যেতাম। মাথার ওপর বাবা নামক বটবৃক্ষের ছত্র ছায়ায় মানুষ হলে। আমি দুর্ভাগ্যবান। বাবা মারা যান 7 বছর বয়সে। এর পরের অংশটুকু লিখতে ইচ্ছে হচ্ছে না। আমি নিজেকে পৃথিবীর সুখী মানুষ ভাবতে ভালোবাসি, তাই দুঃখগুলো চাপা থাক। তবে একটা কথা বলতে পারি, বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজনের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে যোজন গুণ বেশি কাজে দিয়েছে। জীবন থেকে বহু বছর কেটে গেছে স্রেফ টাকার পিছনে ছুটতে। কেননা আমাদের সমাজের রীতি এমন, টাকা থাকলেই সম্মান এসে ধরা দেয়। টাকা হলো সম্মান হলো। পরিবারের মানুষজন যখন বিয়ের জন্য চেপে ধরেছে, আমিও মুখে না করি, কিন্তু মনে মনে সত্যি একটা মেয়েকে খুঁজি। সোশ্যাল মিডিয়ার কয়েকজনের সাথে পরিচয় হলো, আরও কয়েকজনের সাথে বহু আগে থেকে কথা চলে, তবে আমি শান্তি পাচ্ছিলাম না। গ্রিক বচনে আছে, মানুষ ছিল প্রচণ্ড শক্তিশালী। তার 4 হাত 4 পা, একই মুখমণ্ডলে 2 চেহারা। মানুষের ক্ষমতা দেখে স্বয়ং দেবতা জিওস ভয় পেয়ে যান। তিনি মানুষকে 2 টুকরা করে পৃথিবীতে পাঠান, আর মানুষের কাজ হয়ে যায় সারা জীবন অর্ধেক অংশকে খুঁজে বের করা। কেউ পায়, কেউ পায় না। আমিও হন্যে হয়ে খুঁজি। যাদের পাই তাদের ছুঁয়ে তৃষ্ণা মিটে না। একদিন সিগারেট কিনতে গাড়ি থামিয়ে মুদি দোকানের সামনে দাঁড়ালাম। 1 কাপ চা হাতে নিয়ে সিগারেট ধরালাম। দেখি পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। নিতান্ত সাধারণ সালোয়ার কামিজ পরনে। ব্রুকুসকে বারবার ফোনের স্ক্রিনে ঘড়ি দেখছে। খালি রিক্সা আসতেই উঠে চলে গেল। সব মিলিয়ে বড়জোর 2 মিনিটের ব্যাপার হবে। বিশ্বাস করুন, আমি চোখের পলক পর্যন্ত ফেলতে ভুলে গিয়েছিলাম। হাতে সিগারেটের ছ্যাঁকাকে হুঁশ ফিরল। মেয়েটা দেখতে কেমন, খাটো না লম্বা, চেহারা কেমন, কিছু আমার মনে নেই। শুধু মনে হচ্ছিল এই সেই মেয়ে যে বহু আলোকবর্ষ দূরে, লক্ষ কোটি বছর আগে আমার দেহের অংশ ছিল, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার চেনা, শুধু আপন করে নেবার অপেক্ষা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওর সাথে কথোপকথন করা সহজ হলো। নাম নীরা, ব্রোকেন ফ্যামিলির মেয়ে, সহজ সরল, নিতান্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে। অহরহ মা কত এমন সম্বন্ধ দেখেছে, কিন্তু এই মেয়েকে বিয়ে করা দূরও হয়ে গেল। নীরা এমন যেন জলের ওপর ভেসে বেড়াচ্ছে, হাত বাড়ালেই তলিয়ে যাচ্ছে।
ওর এই টালমাটাল স্বভাব আমাকে ওর দিকে টানে অসংখ্যবার। জল্পনা কল্পনা শেষে আমাদের বিয়ে হলো একেবারে অনাড়ম্বরভাবে। বিয়ের পরদিন কেউ যদি আমাকে জিজ্ঞেস করত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে, চিৎকার করে বলতাম আমি রাজীব রহমান। আমাদের দেশে বিয়ের সময় মিল খুঁজে, চাকুরিজীবী বনাম চাকুরিজীবী, ধনী বনাম ধনী, ডাক্তার বনাম মহিলা ডাক্তার, যত সব বাজে ব্যাপার। চম্বকের যেমন উত্তর মেরু বনাম দক্ষিণ মেরু, তেমনি আপনি সবচেয়ে আকৃষ্ট হবেন বিপরীত চরিত্রের মানুষকে ঘিরে। কেননা সৃষ্টিকর্তার লীলা খেলাই এমন, তিনি বৈচিত্র্য পছন্দ করেন। আমি গোছানো, নীরা অগোছানো। পোশাক, ঘড়ি, সানগ্লাসে একটা ফ্যাসিনেশন কাজ করে। নীরা সাদামাটা একটা গায়ে চড়ালেই হলো। আশ্চর্য, ওকে সব কিছুতে মানিয়েও যেত। সস্তা ডুরে শাড়ি গায়েও নীরা আমার কাছে অপরূপা। আমি দিনে 100 বাক্য উচ্চারণ করি কিনা সন্দেহ। ও 5 মিনিটে হড়বড় করে 100 কথা বলে ফেলে। রাতের পর রাত জেগে ডকুমেন্টারি দেখি, ওয়েব সিরিজ দেখি। নীরা ঘুমাতে পছন্দ করে। আমি আলসে, বোকা, বাচাল মেয়েটির প্রেমে পড়ে গেলাম। সে এক মধুরতম প্রেম। ও আধা ঘন্টা কথা না বললে হাঁসফাঁস শুরু হয়। এই তুমি কথা বলছো না কেন? কি বলবো? প্রশ্ন করে আপনা থেকেই কথা শুরু করে। বিয়ের পর প্রেমে পড়ার মতো পবিত্রতম মুহূর্ত আর কিছু নেই। ভোরে ঘুম ভাঙার পর পাশের বালিশে শোয়া একটা অগোছালো শরীর, বাসি গন্ধে মাখানো আধখোলা ঠোঁট আর এলোমেলো চুলের মানুষটা শুধুই আমার। তার জন্য অপেক্ষায় কৈশোর কেটেছে, যৌবন এসেছে। এই অনুভূতি ঠিক লিখে প্রকাশ করা যাবে না। এইটুকু পরে আমি নোট খাতা বন্ধ করলাম। রাত্রি তখন 2টা। চট করে পাশের ঘর থেকে ছেলেদের মাকে ডেকে আসলাম। বুকের ভেতরটা কেমন স্নেহে ভরে গেছে। মধ্যবয়স্কা, গালে ভাঁজ পড়া, 2 বাচ্চার মা, ইনিও তো শুধু আমার, হারিয়ে যাচ্ছে না। ইগোর বর্ষবর্তী হয়ে রোজ যা করি না, আজ তাই করলাম। স্ত্রীর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ও গভীর ঘুমে। আহা, বাচ্চাদের পিছনে বেচারির কি খাটুনি না খাটতে হয়। পরদিন চেম্বারে ঢুকে দেখি রাজীব হাজির। আজ তো ওর আসার কথা ছিল না। উদ্ভ্রান্তের মতো চেহারা, চোখের নিচে কালশিটে পড়ে গেছে। কালকে রাতে পড়া ওর গল্পের নায়কের সাথে ওকে মেলাতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বিশ্বাস করুন, নীরা রাতে আমার কাছে আসে। কাল রাত চিৎকার করতে যেতেই পিঠে কামড়াতে শুরু করলো। এই দেখুন। রাজীব শার্টের এক পাশ খুলে আমাকে দেখালো। কাঁধের বাম পাশে লাল ছোপ ছোপ তাজা ক্ষত চিহ্ন। আপনার নেশা করার অভ্যাস আছে? মানে? বিয়ার খাই, সিগারেটের অভ্যাস আছে। এলএসডি, ইয়াবা? আরে না, তবে আমার স্ত্রীর পাল্লায় পরে সব কিছু একবার করে ট্রাই করেছিলাম। তাও বহুদিন আগের কথা। বিয়ের কিছুদিন পর ওর যখন নিত্য নতুন শখ জাগত তখন। আমি রাজীব সাহেবের পিঠের ক্ষতগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। কিছুতেই মনে হচ্ছিল না কামড়ের দাগ। ধারালো ছুরি বা কাঁচির মাথা দিয়ে জোরে জোরে আঘাত করেছে। খামচির দাগও আছে। আপনার নখ দেখি। ভদ্রলোকের নখ ছোট। আপনি বাড়িতে কুকুর বা বিড়াল পোষেন? না। তাহলে খামচির দাগগুলো কিসের? আমি জানি না, তবে নীরা আসে। কিভাবে বোঝেন ও আসে? এক ধরনের গ্রান পাই। ওর নাক আর ঠোঁটের মাঝখানে এক ধরনের সুগন্ধ থাকতো। ও যখন রাতের বেলা ঘরে আসে, সারা ঘর সেই গ্রানে একাকার হয়ে যায়। আপনার রাতে ঘুম হয়? জি না, মাঝে মাঝে কয়েক রাত ঘুম আসে না। আবার কয়েকদিন পর্যন্ত চোখ মেলে তাকাতে পারি না। আমি প্রেসক্রিপশনে ফটাফট মাইলাম 7.5 লিখে দিয়ে বললাম, আপনি ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে খাবেন, তার আগে নয়। আর আপনার ডায়েরি শেষ করবার আগে অন্য কোনো মেডিসিন সাজেস্ট করতে পারছি না। আপনার ঘুম দরকার। বাড়িতে গিয়ে টানা রেস্ট নিন। আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। আমার মা থাকে বড় ভাইয়ের সাথে। সম্ভব হলে গ্রামে গিয়ে ঘুরে আসুন, আর 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন। আচ্ছা, একটা কথা। বলুন। প্রথম দিন আপনি আমাকে তুমি করে নাম ধরে ডাকছিলেন, আজ আপনি করে। হাসলাম।
আপনাকে প্রথম দিন দেখে মনে হয়েছিল সহজ সরল স্বপ্নবাদ যুবক। স্ত্রী মারা যাবার পর বিষণ্ণতায় ভুগছেন। ডায়েরি পড়ে ভুল ভাঙল। আপনার মানসিক পরিপক্কতা আমার বয়সের কাছে পিঠে। রাজীব সুন্দর করে হাসল। ছেলেটার চোখে নিচে কালশিটে দাগ, উস্কো খুস্কো চুল। হাসিটা মলিন করতে পারল না। আমি জানতাম রাজীবের আরও কিছু কথা বাকি আছে, কিন্তু ডায়েরির মানুষটাকে না চিনে এলে, শুধুই ওর বর্তমানকে নিয়ে ভাবতে গেলে এলোমেলো হয়ে যাবে। একটা গল্পকে যদি আমরা বটবৃক্ষ হিসেবে কল্পনা করি, গল্পের সত্য মিথ্যা বর্ণনা হয় বটগাছের শাখা প্রশাখার মতো বিস্তর। বিষয়বস্তু মূল বৃক্ষ কমই জায়গা দখল করে। সূচনার ধারা হয় বটমূলের মতো বিশাল। আমার সর্বপ্রথম সূচনা জানা প্রয়োজন। অফিস থেকে বাড়ি ফেরা একটা ছোট্ট ঘুম সেরে ডায়েরি নিয়ে বসলাম। মিসেস সেজেগুজে ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে বেরিয়ে গেল। আমি মাথা যন্ত্রণার উছিলা ধরে বাড়ি থেকে গেলাম। স্ত্রী আজ ছেলেদের নিয়ে রাতে বাড়ি ফিরবে না। বাপের বাড়ি হই হুল্লোড় করবে। অঝরে বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই। নিভু নিভু মোমবাতির আলোয় গরম গরম বেগুনি ভাজা নিয়ে রাজীবের খাতা খুলে বসলাম। বল পয়েন্টে লেখা। ছাপার অক্ষরে হলে একটা উপন্যাস পড়বার ফিল হতো। তবু মন্দ কি, যাহা জীবন তাহাই তো উপন্যাস। পাঠক চলুন আমরা রাজীবের খাতার ভেতর ডুব দিই। নীরা 22 বছর বয়সে আমার ঘর করতে এসেছে। বড় বড় চোখ করে যা দেখে তাই অবাক হয়। বিছানার কম্বল ভাঁজ করে 10 মিনিট সময় ধরে। চুলের জট খুলতে চিরুনি বুলাতে গিয়ে সব চুল ছিঁড়ে ফেলে। একদিন ডাল রান্না করেছিল, আমার জীবনের সবচেয়ে জঘন্যতম ডালের স্বাদ দেবার জন্য তাকে ধন্যবাদ। রান্না জানে না, শাস্তে জানে না। ক্লাস টপকে ভার্সিটি ওঠা ছাড়া মেয়েটার কোনো গুণ নাই। গায়ে গতরে বড় হয়েছে, নিজের শরীরটাকে যে ঢেকে ঢুকে রাখবো তার দিকেও নজর নেই। ওড়না ঠিক থাকে না, শাড়ি পরলে পিঠের একাংশ বেরিয়ে থাকে। আমার রাগ হয়। বেশ কয়েকদিন চিৎকার চেঁচামেচি করেছি, লাভ হয় নাই। ব্যাপারটা ইচ্ছাকৃত হলে ওর ওপর দোষারোপ করা যায়। যাই হোক, নীরা কিন্তু আমায় ভালোবাসে। ওর ভালোবাসা উগ্র, অদ্ভুত, হিংস্র। ধরুন দূরে কোথাও আছি, কয়েকদিন বাড়ি ফিরবো না, ও ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করত। বস্তির মেয়েরা ওর গালি শুনলে লজ্জায় মুখ লুকাবে। বকতে বকতে একসময় হাঁপিয়ে উঠত, তারপর কান্না। আর 10 জন অবুঝ পুরুষের মতো আমিও কিন্তু বুঝতে পারতাম না স্ত্রীর রাগের উৎস কি। অযথা বাজে ব্যবহার কেন? বহুদিন পর বুঝেছি ওর যত রাগ, ক্ষোভ, হতাশা সবকিছুর কেন্দ্রবিন্দু আমাকে মিস করছে। পোষা বেড়াল যেমন মুনিবের আদর পাবার জন্য গড়গড় শব্দ করে অভিযোগ করে, তেমনি আমার বউটা কাছে থাকার জন্য চেঁচামেচি শুরু করে। আমি হয়তো এর আগেও বেশ কয়েকবার লিখেছি, আবারও লিখছি। আমি নীরাকে নিয়ে সুখী ছিলাম। যতক্ষণ বাড়িতে থাকি ওর একটা হাত চেষ্টা করত সারাক্ষণ আমাকে ছুঁয়ে থাকার। সবাই যখন পাশে থাকতো ও আর চোখে লক্ষ্য করে যেত। ঘন কালো চোখের মণি অব্যক্ত ভাষায় বলে যেত, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এত ভালোবাসা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমি কি অসুখে থাকতে পারি? মানুষ যেন কখনোই পরিপূর্ণ সুখী হতে না পারে, তার জন্য সৃষ্টিকর্তা একটার পর একটা চাহিদা তৈরি করেন। যেমন 2 বছর পর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রশ্ন করা শুরু করলো, বাবা হচ্ছে কবে? তাই তো, এখনই তো বাচ্চা নেবার উত্তম সময়। নীরাও নিশ্চয়ই প্রশ্নের সম্মুখীন হতো, আমার কাছে শেয়ার করতো না। একদিন জিজ্ঞেস করলাম, তোমার একা একা লাগছে না কেন? আমাদের ছানাপোনা হলে বেশ হয়। ভেবেছিলাম নীরা খুশি হবে, ওর মুখ অন্ধকার। এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়া কই করলাম? চাইলেই তো আর আসমান থেকে বাচ্চা আসছে না। কত মানুষ বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে একটা সন্তানের আশায়। আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ পাকই ভালো জানেন। এ ব্যাপার নিয়ে পরেও আলোচনা করা যাবে। বলো, লক্ষ্য করেছ আজ অমাবস্যা? মানুষ পূর্ণিমা রাতে আহ্লাদ করে, অমাবস্যাকে নিয়ে মাতামাতির কি আছে? এর আগেও লক্ষ্য করেছি নীরা তিথি রাশিচক্র এসব খুব মানে। অমাবস্যা তো কি হলো? ছাদে চলো, অন্ধকার দেখব। দূর,
মাঝরাতে যত সব পাগলামি ঘুমাতে আসো। আমি ঘুমিয়ে গেলাম। নীরা জানালার কাছে দাঁড়িয়ে অন্ধকার দেখছে। এত অস্পারাগা নয় যে অমাবস্যায় ঘুটঘুটে অন্ধকারে চারপাশ তলিয়ে যাবে। শহরে সোডিয়ামে চোখ ধাঁধানো আলোয় জ্যোৎস্না অন্ধকার সব দূরে পালায়। পরদিন ঘুম ভাঙল খুব ভোরে। ফজরের আজান হচ্ছে। নীরা জানালার কাছ থেকে সরে এসে আমার ঘুম ভাঙালো। এত সকালে কেন উঠেছ? সারা রাত ঘুমাও নাই? শুনছ, আমি বাচ্চা নিতে পারবো। বাচ্চা নিতে পারবে মানে এটা কেমন কথা? কিছু না, তুমি ঘুমাও। নীরা পিঠের কাছে গা ঘেঁষে লেপ্টে থাকলো। জানো, আমার কোষ্ঠীতে আছে, প্রথম সন্তান বাঁচবে না। নীরা, স্টপিট, রাত থেকে নাটক করছো। ঘুম ভাঙিয়ে আবল তাবল কথা শুরু করেছ। মুসলমান ঘরের সন্তান কোষ্ঠী বিশ্বাস করে নাকি? নীরা আর কিছু বলল না। শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এ পাশে ঘোরো, আমার ভয় করছে। নীরার দিকে ঘুরতেই মনে হলো খোলা জানালার পিছনে দাঁড়িয়ে কেউ একজন আমাদের লক্ষ্য করে যাচ্ছে। অবশ্যই মনের ভুল। 4 তলার ওপর কে আসবে? নীরা অনেক বেলা পর্যন্ত ঘুমালো। আমি সকালে নাস্তা বানিয়ে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছি। এমন সময় দরজায় চপটাঘাতের শব্দ হলো। কলিং বেল আছে, তবু অসভ্যের মতো থাপড়িয়ে যাচ্ছে। আসছি। 8 মিনিট দেরি সহ্য হয় না। দরজা খুলে 2 কদম পিছিয়ে গেলাম। একটা মেয়ে, কোকড়া চুলে 10-12 বছরের একটা মেয়ে, কুসকুসে কালো রং। ওর চোখ, ঠোঁট, এমনকি দাঁতগুলো পর্যন্ত ধূসর কালো। সৃষ্টিকর্তা পৃথিবীর সব জীবকে পরম মমতায় জীবনদান করেছেন। তার সৃষ্ট কোনো মানুষকে কুৎসিত বলার অধিকার আমাদের দেন নাই। তবু বলছি, মেয়েটা ভীষণ কুৎসিত। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ও শীতল গলায় বলল, আম্মা, আমাকে আসতে কইছে। আম্মাকে? নীরা ততক্ষণ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। ওকে চিনো তুমি? নীরার চোখ মুখেও আতঙ্ক। কোনো ক্রমে মাথা নাড়ালো। পদ্ম, তুই ভিতর আয়, তোর সাথে জিনিসপত্র কিছু আছে। পদ্ম ওর চেয়ে দ্বিগুণ ওজনের ট্রাঙ্ক টানতে টানতে ঘরে ঢুকলো। টি টেবিলের কাছে ওর বাক্স প্যাঁচটা রেখে নাক টানলো। পোড়া গন্ধ পাই। চুলায় কিছু বসাইছেন? সত্যি চুলায় আলু ভাজি বসিয়েছিলাম। ছুটে রান্নাঘরে গেলাম। ওখান থেকে শুনতে পাচ্ছি ভয়ঙ্কর মেয়েটা বলছে, পোড়া গন্ধ আমার ভালোই লাগে। আমি দেখলাম আমার স্ত্রী নীরা, যার চুল থেকে পায়ের করে আঙুল অবধি কখানা তিল আছে, চোখ বন্ধ করে বলে দিতে পারি সে এই মুহূর্তে কি ভাবছে। ওর মুখের দিকে তাকে অনুভব করতে পারি। তাকে আমি চিনতে পারছি না। কিছু একটা লুকিয়ে যাচ্ছে। সে ভান করছে সব কিছু স্বাভাবিক। রোজকার মতো ঘুম থেকে উঠে চোখ মুখে জল ছিটিয়ে রান্নাঘরে রুটি বেলছে, পেঁয়াজ কাটছে। দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম ওর হাত কাঁপছে, চোখে আতঙ্কের ছাপ। নীরা, মেয়েটাকে? কোন মেয়েটা? পদ্ম? হো, পদ্ম না ছাই, তা তুমি ভালো জানো। ও কেন এখানে এসেছে? মা গ্রামের বাড়ি থেকে জোগাড় করে পাঠিয়েছেন। অনেক দিন ধরে মাকে বলেছিলাম আমার একজন হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়। তাই বলে কদাকার চেহারার এই মেয়েটাকে? ওকে আমার একটুও পছন্দ হয় নাই। এক্ষুনি বিদায় করো। আহা, মেয়েটা এত দূর থেকে এসেছে। আজকের দিনটা থাকুক, কাল সকালে তুমি ওকে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে এসো। নীরার প্রতি কখনোই আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তবু আজ নীরার মায়ের কাণ্ড জ্ঞানহীনতা দেখে চরম রাগ উঠল। কি করে একটা বৃষ্টির চেহারার মেয়েকে এখানে পাঠায়? ফোন করব ভাবছিলাম, কে যেন অসম্ভব মিষ্টি গলায় ডাকলো, আপনি আম্মার ওপর রাগ করেন না, আমি এখনই চলে যাবো। আমি কালো দেখে কেউ আমারে পছন্দ করে না। আমার আব্বা ছোটবেলায় আমারে গলা টিপ্পা মাইরা ফেলতে চাইছিল। ভীষণ পরিচিত কণ্ঠস্বর। মেয়েটির দিকে তাকালাম। ভীষণ কুদর্শনা মেয়েটি কথা বলছে মাথা নিচু করে, যেন ওর মুখ দেখতে না পাই। তুমি নীরাকে আগের থেকেই চেনো? হো, আমার নাম আসলে ইকুনি। আম্মা আমার নাম রাখছে পদ্ম। ও। নাস্তার টেবিলে আবার নীরার মুখোমুখি হলাম। নীরা, সত্যি করে বলো তো মেয়েটাকে? ও তোমার এমন পেয়ারের মানুষ শখ করে নাম রেখেছ পদ্ম? তোমাকে কে বলল? পদ্মই বলল। নীরা রুটি ছিঁড়ে মুখে দিল। ভাজিতে লবণ বেশি দিয়ে ফেলেছ। নীরা, তুমি কাইন্ডলি আমাকে পদ্মর ঘটনা কি বলবে? আমি জাস্ট নিতে পারছি না। নীরা বলতে লাগলো,
ওর বড় 3 বোন আছে, আইরিন, শিরিন, ছোটটার নাম মনে নেই। জন্মের পর থেকে দেখে আসছি ওর মা আমাদের বাড়িতে কাজ করে আসছে। রোগা পাতলা মহিলা, কিছুদিন পর পরে অসুস্থ থাকে। ছোট অবস্থায় বুঝতাম না, দেখতাম পেট ফুলে উঠেছে। মা বলতো মরিয়ম খালার বাচ্চা হবে। ওর বাবা পরের জমিতে কামলার কাজ করত। অলস পুরুষ মানুষ, একদিন কাজ করলে 3 দিন ঘরের বাহির হয় না। পুত্রের আশা একটার পর একটা মেয়ে জন্ম দিচ্ছে। পদ্মে জন্মের পর ওই বেটা ঘোষণা করলো মরিয়ম খালাকে তালাক দিবে। ওর গর্ভে পোলার বীজ নেই, নতুন বিয়ে করবে। আমি তখন 7-এ পড়ি। মায়ের হাত ধরে মরিয়ম খালার বাড়ি গেলাম নতুন বাচ্চা দেখতে। খালার শারীরিক অবস্থাও তখন কাহিল। মুলির বেড়ার চাহনি দিয়ে মাটির ঘর। বৃষ্টির দিন, ঘরের মেঝেতে মাটি ঘুরে কেঁচো বের হচ্ছে। এর মধ্যে ছেঁড়া কাঁথা বিছিয়ে তেল মাখিয়ে পদ্মকে শুয়ে রেখেছে। ওর বাবা মাকে বলল, দেখেন খালা, ঝিম কালা মাইয়া হয়েছে। আমার কপালই মন্দ, এই মাইয়ারা তো বিয়েই দিতে পারবো না। তাকিয়ে দেখলাম কপালে বড় করে কালির টিপ আঁকা, মায়াময় গোলগাল একটা মুখ আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কালো মেয়ে, কিন্তু কি ভীষণ মায়া। তামাশা করছো? ওই মেয়ের চেহারায় মায়া? আহা, ছোটবেলায় ছিল। তারপর শোনো, আমি ওর নাম দিলাম পদ্ম। আমার কান্নাকাটিতে মা ওর দায়িত্ব নিতে বাধ্য হলো। সারাদিন মরিয়ম খালা আমাদের বাড়িতে কাজ করে, আর বারান্দায় মাদুর পেতে পদ্মকে শুয়ে রাখে। ও হাত পা ছুঁড়ে খেলে, আমায় দেখলে বুবু করে ডাক পারে। আমি ওর মায়ে জড়িয়ে গেলাম। টিফিন খরচ বাঁচিয়ে খেলনা কিনে নিয়ে আসতাম ওর জন্যে। যদিও মা ব্যাপারটা একদম পছন্দ করতো না। মায়ের বেশি দিন সহ্য করতে হয়ও নাই। গ্রাম ঘুরতে এসে এক আধা ইংরেজ দম্পতি ওকে অ্যাডপ্ট নিয়ে যায়। ওনারা নিঃসন্তান, চাকরি সূত্রে কলকাতায় বাস করে। পদ্মকে ভিনদেশে পাঠাতে ওর বাবা মায়ের কারোরই আপত্তি ছিল না। আর এর মধ্যে 2 বার ওর বাবা ওকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিল। প্রায় বছর 10 পদ্মের কোনো খোঁজ ছিল না। ওর বাবা ততদিনে গত হয়েছেন। ওর মা অভাবের তাড়নায় বড় 2 মেয়ের কিশোরী অবস্থায় বিয়ে দিয়ে ফেলেছেন। তার ইকুনি নামের ছোট্ট একটা মেয়ে ছিল, তাও বুঝি ভুলতে বসেছে। তখন পদ্ম ফিরে এলো। যশোরের একজন কাপড় ব্যবসায়ী যে কলকাতা থেকে কাপড় এনে সেল করে, সে পদ্মকে নিয়ে এসেছে। জানা যায় 3 মাস আগে অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পদ্মকে দেখভালের কেউ নাই। ওর মা রোগে শোগে কাতর। পদ্মর ছোট বোন আমাদের বাড়িতে এখন ফুড ফরমাস খাটে। কোনো মতে দিন চলে, ভাত জোগাড় হয় না। পদ্মর ফিরে আসার খবর শুনে আমি মাকে ওকে ঢাকা পাঠাতে বললাম। বাহ, চমৎকার! তার মানে কিছুক্ষণ আগে তুমি আমাকে মিথ্যা বলছিলে, তাও তোমার মায়ের নামে। সরি। আধ খাওয়া রুটি টেবিলে রেখে উঠে দাঁড়ালাম। নীরা আমার মেজাজ গরম করে ফেলেছে। বাইরে যাবার জন্য পা দিব, কে যেন পিছন থেকে ডাকলো, পদ্ম। মেয়েটা 1 ঘন্টা হয় না এ বাড়িতে এসেছে, কিন্তু খুব পরিচিত গলায়। আপনার ফোন রেখে গেছেন। ফোন নিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নামছি। কেন যেন এত মিষ্টি স্বরে কথা বলতো। কে কে? ক্রিং ক্রিং করে ফোন প্যান্টের পকেটে ফোন বাজছে। মা নিয়ম করে সকাল 10টায় ফোন করে। মা, কেমন আছো? ভালো। তোরা কেমন আছিস? বৌমার শরীর ভালো? মায়ের কণ্ঠ শুনে তড়াক করে মনে পড়ল, পদ্মর কণ্ঠ হুবু চৈতির মতো। চৈতি আমার পিঠাপিঠি চাচাতো বোন, খেলার সাথী। 8 বছর বয়সে পুকুরে ডুবে মরে যায়। মা, তোমার চৈতির কথা মনে আছে? কোন চৈতি? সুমির ননদ? আরে না, আজমল চাচার মেয়ে। ওই যে পানিতে ডুবে মারা গেছিল যে, ওর কথা কেন? কিছু না, তোমরা ভালো থাকো। পদ্ম স্থায়ীভাবে আমাদের বাসায় থাকতে শুরু করলো। নীরার সাথে টুকিটাকি কাজ করে। সকালের নাস্তা বানায়, ঘর ঝাড় দেয়। প্রথম দেখায় ওকে দেখে যতটা কুৎসিত লাগছিল, পরে তেমনটা আর লাগে নাই। আসলে আমাদের চোখ সহজে মানিয়ে নিতে শিখে যায়। 2 জন থেকে আমাদের 3 জনের সংসারের বিশেষ কোনো পরিবর্তন ঘটল না। শুধু আমার কুড়ে বউ 8টার জায়গায় 10টা বাজে ঘুম থেকে ওঠে। হেলতে দুলতে নাস্তা করে, গল্পগুজব করে। পদ্মর খাবারে অনীহা, কোনো প্রকার মাছ খায় না। মাংস হলে 2-1 পিস খায়, তাও শুধু মুরগির মাংস।
12 বছরের ওইটুকু মেয়ে, কিন্তু বেশ করিতকর্মা। বেড়ালের মতো পা ফেলে নিঃশব্দে কাজ করে। খুব পরিষ্কার থাকার বাতিক। হয়তো বহুদিন বিদেশি পরিবারে বাস করার ফলে রুটিন মাফিক চুপচাপ থেকে কাজ করতে শিখে গেছে। অবাঙালি পরিবারে থেকে আমাদের মতো মাসপ্রীতিও নেই। ও আসার 1 সপ্তাহ পর একটা জিনিস লক্ষ্য করে অবাক হলাম। পদ্ম অন্ধকারে দেখতে পায়, ইলেকট্রিসিটি নাই। নীরা বলল, পদ্ম কয়েল জ্বালা। ও অন্ধকারে ম্যাচ কয়েল জোগাড় করে মোম জ্বালালো, কয়েল ধরালো। বাসায় নতুন এসেছে, এখনও কোনাগুলিতে অভ্যস্ত হয়ে ওঠেনি, তবু হোঁচট পর্যন্ত খেলো না, শব্দও না। নীরাকে বলাতে উড়িয়ে দিয়েছিল, তোমার যত সব বাজে কথা। পদ্ম অন্ধকার ভালোবাসে, প্রায়ই দেখেছে অন্ধকারে গুনগুন করে কথা বলে। কিরে, কার সাথে কথা বলিস? আব্বা, গান গাই। যেই মেয়ের মুখে সারাদিন টু শব্দ হয় না, সে অন্ধকারে গান গাইছে। কেমন অদ্ভুত না, কেমন উদ্ভট না। আরেকটা ঘটনা বলি। একদিন দুপুরবেলা নীরা ফোন করে আদুরে গলায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আহা, লাঞ্চের টেবিলে পাবে। ঢং করো না তো। নতুন কি রান্না করেছ? কাচ্চি বিরিয়ানি। পদ্মকে দিয়ে তোমার অফিসে পাঠিয়েছি। নীরা, তুমি পাগল হয়ে গেছো? ও ঢাকা শহরের কোনো রাস্তাঘাট চেনে না। মিরপুর থেকে সেগুন বাগিচার 4টিখানি রাস্তা। নীরা থতমত খেয়ে বলল, ও তো বলল পারবে। ধুর। মেয়েটাকে খুঁজতে বের হব, দেখি টিফিন কেরিয়ার হাতে হাজির। খটকা লাগলো। ও বড় হয়েছে কলকাতায়, তারপর গ্রামে। ও ঢাকা শহর চিনে ফেললো। তুমি একা এসেছ? জি। দারোয়ানকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। নীরার হাতে কাচ্চি গলা দিয়ে নামছে না। ভাবছিলাম পদ্ম কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ওইটুকু একা নেত্রকোনা থেকে ট্রেনে চেপে আমার বাসায় উঠে এসেছিল। এখনও ঢাকার রাস্তায় একা চলাচল করেছে। ও কিছু একটা লুকিয়ে যাচ্ছে। চুরি ডাকাতির মতলবে বাড়িতে ঢোকা ওর লক্ষ্য হতে পারে। বাড়ি ফিরে নীরাকে বলবো পদ্মকে বিদায় করে দিতে, কিন্তু বাড়ি ফিরে আরো বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। নীরা প্রচণ্ড বমি করছে, ওর শরীরে জ্বর। ডাক্তার এসে ঘোষণা করলো ও কনসিভ করেছে। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, প্রচণ্ড খুশি হয়েছে। নীরা আমার বুকের ভেতর কাঠ হয়ে শুয়ে রইল। ও কাঁদছে। কি হয়েছে? আমার খুব ভয় করছে। কেন? বুঝতে পারছি না। মনে হচ্ছে কে যেন আমায় লক্ষ্য করছে। দূর বোকা। দরজায় খটখট শব্দ হলো। পদ্ম দাঁড়িয়ে। আম্মা, আপনার ওষুধ। পদ্ম, তোর আম্মারে যত্ন করিস, তোর আম্মার বাচ্চা হবে। পদ্ম ঘাড় কাত করে হাসলো। ওর হাসিতে এমন কিছু ছিল, আমি দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলাম। নীরার শারীরিক অবস্থা পরিবর্তন হতে লাগলো খুব দ্রুত। সারাক্ষণ মাথা ঘোরায়, গলায় চোরা ঢেকুরের অস্বস্তি। প্রায় রাতে হাত দিয়ে দেখি ওর গায়ে জ্বর জ্বর ভাব। রাতে ঘুমের মাঝে আটকে ওঠে। আমি খুব বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখি আমার গর্ভে বেবির সাথে একটা সাপ বড় হচ্ছে। নীরা গর্ভবতী মহিলার কমন সমস্যা দুঃস্বপ্ন দেখা। স্বপ্নের মধ্যে পদ্মকেও দেখলাম, ও হাত বাড়িয়ে সাপটা ধরতে চাইছে। নীরা, স্টপ ইট। তুমি কোনো কারণে পদ্মকে পছন্দ করছো না। ওকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিব? না। নীরা আটকে ওঠে। ওকে যেতে দিব না। আচ্ছা, তবে ঘুমাও। দিন কাটছে। প্রথম সন্তান স্ত্রীর গর্ভে এলে বাবারা যেমন সুখী সুখী চেহারায় ঘুরে বেড়ায়, সন্তানের নাম ঠিক করে, আমি তা পারছিলাম না। নীরা চোখের নিচে কালি, কোনো কিছুই খেতে পারছে না। একদিন বাড়ি এসে দেখলাম পদ্মকে খুব বকাঝকা করছে। কি হয়েছে? দেখো, আমার নতুন কামিজ বারান্দায় রোদে দিয়েছিলাম, এখন দেখি ছেঁড়া। ও বলছে টান দিয়ে নিয়ে আসার সময় ছিঁড়ে গেছে। দেখলাম সত্যি কামিজের ঠিক প্যাটের কাছে অনেকখানি ছেঁড়া, তবে তার কাটায় বেঁধে ছিঁড়েছে বলে মনে হচ্ছে না। কাঁচি দিয়ে ইচ্ছাকৃত কেটে ফেলা হয়েছে। এইরকম প্রায়ই হতে লাগলো। নীরা সালোয়ার কামিজ প্রায়ই দেখতাম কাটা একেবারে প্যাটের কাছে। পদ্মকে প্রশ্ন করে সদুত্তর পেতাম না। 2 মাস পর নীরাও কেমন অস্বাভাবিক আচরণ শুরু করলো। মাছ মাংস যাই মুখে দেয় গন্ধ লাগে। এমনকি আমাকে পর্যন্ত বলল, আমি তোমার সাথে ঘুমাবো না। কেন? তোমার গায়ে রসুনের গন্ধ। মানে? তুমি ডিবানে ঘুমাবে। আচ্ছা।
নীরা পদ্মকে নিয়ে বেডরুমে ঘুমাতে শুরু করলো। আমি বসার মাঝরাতে ওদের ঘরে উকি দিই। নীরা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। মেঝেতে বিছানা পেতে পদ্ম ঘুমায়। ওর চোখ বন্ধ, নিঃশ্বাস ওঠানামা করছে, তবু কেন জানি মনে হয় ও ঘুমায় না। নিঃশব্দে অন্ধকারে আমাকে লক্ষ্য করে যাচ্ছে। আমার আগে বাড়ি ফিরতে রাত হতো, এখন সন্ধ্যা না গড়াতেই বাড়ি ফিরি। নীরাকে একা রাখতে ভয় হয়। রোববার প্রচুর কাজ থাকে। লাঞ্চ আওয়ারে পদ্ম ফোন দিল। আব্বা, আম্মাই খুব কাঁদতাছে। কি হয়েছে জানি না, বলে হাতে খুব ব্যথা। দ্রুত বাড়ি ফিরলাম। নীরা যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর বাঁ হাত ফুলে ঢোল হয়ে গেছে। হাতের ভেতর কাটা কাটা কি যেন। আমি সহ্য করতে পারছি না। উহ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ওকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সার্জন ওর হাত খুঁচিয়ে যা বের করলো দেখে হতভম্ব হয়ে গেলাম। আমার মতো পুরো হসপিটালের লোকজনও ভীষণ অবাক। বাহুর মাংসপেশিতে গেঁথে আছে কয়েকটা সোনামুখী সুই। বিস্ফারিত কণ্ঠে বললাম, নীরা, এটা কিভাবে হলো? আমি জানি না, সত্যি জানি না। বলছিলাম, আমার স্ত্রী এর আগেও 2 বার আত্মহত্যার চেষ্টা করে। একবার এক গাদা ঘুমের ওষুধ খেয়ে, আর একবার সবজি কাটার ধারালো ছুরি দিয়ে বাঁ হাতে শিরা কেটে ফেলে। তাই হয়তো ওর হাত সুসফুটানো দেখে তত বেশি অবাক হইনি। নীরা কনসিভ করার পর ওর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে কাছের মানুষকে মেন্টালি টর্চারে রাখা ওর এক ধরনের মানসিক রোগে পরিণত হয়েছে। তবু ওর প্রতি বিতৃষ্ণায় মন ভরে উঠল। ওর গর্বে আমাদের বাচ্চা। কেমন মেয়েও সন্তানের কথা ভাবে নাই। 2 দিন পর হসপিটাল থেকে বাসায় নিয়ে এলাম। আত্মীয় স্বজনেরা দেখতে এলো। আমার মা এলো গ্রাম থেকে তাবিজ আর পানি পড়া নিয়ে। বউকে 2 বেলা নিয়ম করে পানি খাওয়াবি, আর এটা গলায় বেঁধে দিবি। নীরা আপত্তি করলো না, শুধু তাবিজ হাতে নিয়ে করুণ চোখে তাকালো। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃত সুচ ফোটাইনি। নীরা, তাবিজটা পরে নাও। আমার ওপর জিনভূতের আছর, এটা মনে করছো? অনেক দিন পর নীরার পাশে বসলাম। নীরা, তুমি অসুস্থ। গর্ভে সন্তান এলে হরমোনের পরিবর্তনের কারণে অনেক মায়েদের মানসিক ডিসঅর্ডারের মতো দেখা যায়, অনেকটা সিজোফ্রেনিয়ার মতো। এটা খুব কমন সমস্যা। এটাকে আগের যুগের মানুষেরা বাতাস লাগা, কুদৃষ্টির প্রভাব ইত্যাদি বলে মনে করে। আমি সিজোফ্রেনিয়ায় ভুগছি কে বলছে তোমাকে? তোমার জ্ঞানী বন্ধু আফসারি। প্লিজ। নীরা ফুসতে ফুসতে বলল, ওই ছাগল নিজে 5 বছর ধরে লিভিনে আছে, মেয়েটাকে বিয়ে করছে না, আর তোমাকে বউয়ের কিভাবে যত্ন নিতে হয় শেখাতে আসছে। তুমি আমার সামনে থেকে দূর হও। আর পদ্মকে বলবে চিনি কম দিয়ে কাগজি লেবুর শরবত বানিয়ে নিয়ে আসতে। আমি এখন ঘুমাবো। আমি নীরার ঘর থেকে বেরিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম নীরাকে ডাক্তার দেখাবো, মানসিক রোগের চিকিৎসক। আফসারির দেওয়া আপনার ভিজিটিং কার্ড তখন আমার পকেটে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নীরাকে আসতে হলো না, আমি এসে উপস্থিত হলাম। আরও কয়েক পৃষ্ঠা গোটা গোটা অক্ষরের লেখা। ভোর 4:30 বাজে, আর পড়ার রিস্ক নিলাম না। সকালে চেম্বারে বসতে হবে, ফজরের নামাজ শেষ করে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে হবে, নতুবা অফিসে ঝিমুনি আসবে। ঘুম থেকে প্রথমে যা করলাম তা হচ্ছে আফসারিকে ফোন করা। ও সকাল সকাল আমার ফোন পেয়ে চমকে উঠল। স্যার, কোনো দুঃসংবাদ? না। তোমার বন্ধু রাজীব রহমানের বাড়ির অ্যাড্রেস মেসেঞ্জারে পাঠাতে পারবে? অবশ্যই। ওর স্ত্রী মারা গেছে কতদিন হলো? প্রায় 7-8 মাস তো হবে। ওদের বাড়ির কোনো পরিচারিকাকে দেখেছ? অল্প বয়স্ক, কালো মতন। পদ্ম? হ্যাঁ, পদ্ম। ও এখন কোথায়? জানি না। ভাবি মারা যাবার পর জানাজার দিন দেখেছিলাম, এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। বিকট দর্শন বলে এখনো মনে আছে। কেন বলুন তো? পরে জানাচ্ছি। বিকেলে ঝড়ঝড় বৃষ্টি। আমার ক্ষেত্রে এমন হয়, প্রকৃতি অবিচার করে বসে। 2-4টা রোগী দেখে সারাদিন অবসর কাটালাম, যেন মাথা ঝরঝরে থাকে। রাজীব রহমানের নামের হাঁটুর বয়সী একটা ছেলে আমার সাথে গেমস খেলছে। এরকমই হয়, ভীষণ বুদ্ধিমান মানুষ বুদ্ধিমত্তা শো করতে গিয়ে আচমকা ভুল করে ফেলে। আমার যদি ভুল না হয়ে থাকে, রাজীব রহমান তার স্ত্রীর আত্মহত্যার পিছনে প্রধান কালপ্রিট। পদ্ম এসব বাজে কথা।
একটা কিশোরী মেয়ের ওপর অযথা দোষ চাপানো হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর উবার ডেকে রওনা হলাম। বাড়ি চিনি না, কয়েক ব্লক ঘুরতে হবে। মিটারের টাকা কিছু বেশি উঠবে, উপায় নাই। এই জ্যৈষ্ঠ মাসের অবেলার বৃষ্টিতে ভিজে সর্দি লাগানোর কোনো ইচ্ছা আমার নেই। রাজীব রহমান বাড়িতেই ছিলেন। ট্রাউজার আর গেঞ্জি গায়ে বারান্দায় বৃষ্টি দেখছিলেন। আমায় দেখে চমকালো না, হাসলো। স্যার আসুন, আমি জানতাম আপনি আসবেন। কি জন্য আসবো তা জানতেন? জানি, আপনি পুরো ভিজে গেছেন। দাঁড়ান, তোয়ালে নিয়ে আসছি। আমি ভদ্রলোকের ঘর বাড়ি দেখতে গেলাম। পরিপাটি বসার ঘর, মধ্যবিত্তের রুচির ছাপ আছে। ভদ্রলোক বা তার স্ত্রীর কোনো ছবি ফ্রেমে বন্দি নেই। দেয়ালে নতুন রং করা হয়েছে, বড্ড বেশি সাদা, চোখে লাগে। রাজীব কাঁধে তোয়ালে আর ধোয়া ওঠা 2 কাপ কফি হাতে। আমার জন্য বানিয়েছিলাম, আপনি আসাতে অতিথি আপ্যায়নও হয়ে গেল। রাজীব বসলো, ছোট ছোট চুমুক দিয়ে কফি পান করছে। কোটরগত চোখ। মাইলাম 7.5 গ্রহণ করছে বোঝা যাচ্ছে না। রাজীব সাহেব বলুন। আপনাকে কিছু কথা বলবো। নির্দ্বিধায় শুরু করেন। আপনি পেট খাতা হারিয়ে ফেলেন নাই। বহুদিন আগে থেকে আপনার লেখালেখির অভ্যাস ছিল। আমি চাওয়াতে ডায়েরির পাতায় কিছু যোগ বিয়োগ করে আমার চেম্বারে নিয়ে এসেছেন। কলমের কালির হেরফেরের কারণে এটা ধরার জন্য সাইকিয়াট্রিস্ট হবার প্রয়োজন নাই, সাধারণ মানুষই যথেষ্ট। বোঝাতে পেরেছি? জি। তারপর প্রথম থেকে শুরু করি। আমি লিখতে বলেছিলাম আপনার কথা, কিন্তু আপনি কোনো ক্রমে শৈশবের স্মৃতি মন্থন করে হুট করে বিয়েতে চলে গেছেন। কেন? বাহানা হিসেবে উপস্থিত করেছেন যৌবনের শুরুর সময়টা আপনি জীবন গঠনে ব্যস্ত সময় পার করেছেন। ডাহা মিথ্যা কথা। বুয়েট মেডিকেল কলেজে পড়ুয়া ছেলে মেয়েও প্রথম জীবনে প্রেম করে, এলএসডির নেশা শুরু করে, গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার ঘুরে আসে, ইত্যাদি ইত্যাদি। আপনার জীবনে মাঝখানে 10 বছর এরকম কোনো স্মৃতি নেই। কেন জানেন তো? আমরা সেই অতীতকে একেবারে গভীর থেকে মুছে ফেলি, যা নিয়ে আমরা ভেতর থেকে লজ্জিত। আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করতে গিয়েও বুক কাঁপে। আপনার কি ওই রকম কোনো স্মৃতি আছে? রাজীব চুপ হয়ে আছে। আপনি আমার সব প্রশ্নের উত্তর একেবারে দিবেন আশা করছি। আপনি বাচ্চা চাইছেন শুনে আপনার স্ত্রী চুপসে গেল কেন? ওর কি এ নিয়ে কোনো দুর্বিষহ স্মৃতি আছে? আপনার লেখার কোথাও প্রথম সন্তান কনসিভ করলে স্বামী স্ত্রী দুজনের যে গভীর আনন্দ অনুভূত হয় তা একবারও প্রকাশ করেন নাই, অথচ বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রচুর আহ্লাদ করেছেন। আর নীরা কনসিভ করার পর আপনাকে সহ্য করতে পারত না। সম্ভবত ওর প্রথম বেবি গর্ভে নষ্ট হয়, এবং সেটা আপনার ইচ্ছায়। আপনার স্ত্রী বারবার আত্মহত্যা করতে চেয়েছিল, তাতেও আপনার দায় ছিল। নতুন দম্পতির কিচিরমিচির ঝগড়াই হয় সুমধুর। এতে সম্পর্ক আরো মজবুত করে। আপনাদের এত প্রেম, আবার ঝগড়ার উৎস কি? ব্যবসায়িক কাজে বছরের বেশিরভাগ দেশের বাইরে কাটান। আপনার ধারণা ছিল নীরা গোপনে পরকীয়া করছে, এবং সেই জেদ ধরে ঝগড়া হতো। নীরা কনসিভ করেছে শুনে বিশ্বাস করতে পারেন নাই বাচ্চাটা আপনার, তাই গর্ভপাত করিয়েছিলেন। আমি কিছু ভুল বললাম? আবছা অন্ধকারে আমি ওর মুখের অভিব্যক্তি বুঝতে পারছিলাম না। আস্তে করে বলল, না। এখানে আপনার কাহিনী ইতি ঘটতে পারত। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে নীরা আত্মহত্যা করেছে। আমাদের দেশে এখনো নারীর সবচেয়ে দুর্বলতম জায়গা তার সতীত্ব, এবং আপনি সেখানেই আঘাত করতেন। নীরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলেই সংসার করে গেছে, নতুবা অন্যের বাচ্চা ভেবে ভ্রূণ হত্যা করবার পর কোনো মা সহ্য করতো না। আপনাকে ওর ত্যাগ করা উচিত ছিল। আপনি আমার লজিকে সম্পূর্ণ উলটপালট করে ফেলেছেন। পদ্মকে নিয়ে এসে। মেয়েটাকে কি, তার পরিচয়, ওসব বাদ দিন। আমি প্রথমে ভেবেছি পদ্ম একটা রূপকথা, তারপর আফসারের কথা শুনে শিওর হলাম আপনি বা নীরা কেউই পদ্মকে পছন্দ করতেন না। পদ্মর আচরণ সন্দেহজনক, তবুও আপনি ওকে বাড়ি থেকে বের করলেন না। কেন? কারণ আপনি চেয়েছিলেন নীরা কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুক, আর সেটা পদ্ম। পদ্ম আপনার স্ত্রীর কাপড় ছিঁড়েছে, এমনও হতে পারে ওই নীরার শরীরে সুচ ফুটিয়েছে, জানার পরও আপনি চুপ থেকে গেছেন। পদ্মকে গালিগালাজ করেন নাই কেন? কারণ পদ্ম আপনার সম্পর্কে এমন কিছু জেনে গেছিল
যা আপনার স্ত্রী জানে না। তাই আপনি পদ্মকে ভয় পেতে শুরু করেন। রাজীব সাহেব, বাকি ঘটনা আমি আপনার মুখে শুনতে চাই। রাজীব সাহেব ততক্ষণে ঘামতে শুরু করেছেন। আমি অপেক্ষা করছিলাম একজন মানুষ তার বহু বছরের পুরানো পাপ নতি স্বীকার করবে, ঠিক যেমন সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসির মঞ্চে প্রবেশ করবার আগে তওবা পড়ানো হয়, ঠিক তেমন। রাজীব সাহেব বলতে লাগলেন, এসএসসি পড়ার সময় আমার সাথে এক মেয়ের প্রেম হয়, মাধবী মজুমদার। আমি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার। প্রথম ভালোবাসা। মেয়েটাকে পছন্দ করতাম খুব। দুজনেরই কাঁচা বয়স। ও হিন্দু, আমি মুসলমান। কিছুতেই এ সম্পর্ক পরিবার মেনে নিবে না বুঝতে পেরে আমরা চিটাগাং পালিয়ে গেলাম। সেখানকার এক সস্তা হোটেলে স্বামী স্ত্রীর পরিচয় ঘর নিলাম। ইচ্ছা ছিল পরদিন সকালে বিয়ে করব। রাত 2টার দিকে দরজায় চপটাঘাত। মাধবী ভয়ে আমার বুকে লুটিয়ে পড়ল। ও ভেবেছিল হোটেল রেড করতে পুলিশ এসেছে। আমাদের কাছে কাবিননামা বা বিয়ের কোনো পরিচয় নাই, ধরা পড়ে যাব। না, পুলিশ আসে নাই। ঘরে ঢুকলো একদল হায়না। আমাদের অল্প বয়স আর আমতা আমতা কথা শুনে হোটেল ম্যানেজার বুঝতে পেরেছিল পালিয়ে এসেছি। তিনি সুযোগ বুঝে বাজে পাড়ায় বিক্রি দিয়ে নিয়ে এসেছে এবং টাকার বিনিময়ে মাধবীকে বিক্রি করে দিয়েছে। ওরা ছিল 4-5 জন। ওদের পা ধরে আমরা রক্ষা পাইনি। আমাকে লাথি গুতা জুতার আঘাতে মারতে মারতে অজ্ঞান করে ফেললো আর সারা রাত ধরে চোখের সামনে মাধবীকে রেপ করলো। সকালে জ্ঞান ফিরে দেখি ফুটপাতে শুয়ে আছি, মাধবী নেই। ওকে ওরা তুলে নিয়ে গেছে। সকালে কোনো রকমে আধমরা হয়ে ঢাকা ফিরলাম। কেউ জানতো না মাধবী আমার সাথে পালিয়েছে, তাই কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমার জন্য মাধবী নরক যন্ত্রণা ভোগ করছে। এই পাপবোধ সারা জীবন তাড়া করে বেরিয়েছে। অনেক অনেক বছর আমি নারী সঙ্গ বিবর্জিত। তার কারণ ছিল মাধবী। ওকে ভুলতে পারিনি। বহু বছর পর নীরাকে দেখার পর সব কিছু এলোমেলো হয়ে গেল। আপনাকে আমি মিথ্যা বলেছিলাম আমার স্ত্রী সুন্দরী, চোখে পড়ার মতোই সুন্দরী। তার জন্য আমি সবসময় আতঙ্কে থাকতাম। একে তো ওর শরীর সম্পর্কে উদাসীন, দ্বিতীয়ত মাধবীর ঘটনার পর আমার কাছে সব পুরুষকে একরকমই লাগতো। মনে হতো সবাই নীরাকে কামনার দৃষ্টিতে দেখছে। নীরা প্রচুর ছেলে বন্ধু ছিল, আত্মীয় স্বজন কাজিনেরও অভাব নাই। আমি ওদের সাথে নীরার মেলামেশা একেবারেই পছন্দ করতাম না। আমাকে লুকিয়ে প্রায়ই কথা বলতো, টেক্সট করতো। ওর এই স্বভাবের জন্য প্রচুর ঝগড়া হয়েছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে, লাভ হয়নি। ও যখন কনসিভ করে মাসের 20 দিন আমি ব্যবসায়িক কাজে সিলেট থাকতাম। ওর বন্ধু বান্ধব বাড়িতে এলো আমার জানার কথা না। যাই হোক, বলছি না বাচ্চাটা অন্য কারো ছিল, কিন্তু জোর করে মিসক্যারেজ করানো ছিল ওর জন্য একটা শাস্তি স্বরূপ। পাখি বেশি উড়লে যেমন পাখা ভেঙে দিতে হয়, অনেকটা তেমন। আপনি আমাকে খুনি ভাবছেন, কিন্তু নীরাকে ছেড়ে আমি থাকতে পারতাম না। আবার ওর অবাধ আচরণ বরদাস্ত করতে পারতাম না। তাই এটা ছিল ওকে ঘরে বন্দি করার একমাত্র মেডিসিন। রাজীব সাহেব ঢক ঢক করে 1 গ্লাস পানি খেলো। আমি কিছু বললাম না। সে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে লাগলো, সবে 2.5 মাস ওর গর্ভে সন্তান ছিল। খুব বেশি তো নয় বলুন। আমি দেখতাম নীরা হাসতো, কাঁদতো, বাচ্চার সাথে কথা বলতো। ওর প্রথম মা হওয়া, রোজ আয়নার সামনে দাঁড়িয়ে প্যাট দেখতো, কতটা পাগলামি। আমরা ছেলেরা বাবা হই সন্তান বাবা বলে ডাক দিলে, মেয়েরা তো পুতুল খেলার বয়স থেকে মা হবার স্বপ্নে বিভোর থাকে। পুতুলের মা হয়, পুতুল হারিয়ে গেলে কেঁদে কেটে অস্থির হয়। আর সেই মেয়ের বাচ্চা হারানোর পর অনুভূতি কেমন ছিল জানেন? অধিক শোকে মানুষ যেমন পাথর হয়, অনেকটা তেমন। ও আমার সাথে হাসছে, খেলছে, গল্প করছে, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার স্ত্রী পাশে নাই, জায়নামাজে বসে অঝরে কাঁদছে। ও প্রার্থনা আল্লাহ পাকের কাছে আবার সন্তান চাইতো না। ওর চাওয়া ছিল একটাই, হে পরম করুণাময়, পরকাল বলে যদি কিছু থাকে, আমি যেন আমার সন্তানকে একটিবারের জন্য হলেও দেখতে পাই। নীরা পবিত্র ছিল, তাই ওর সে আকাঙ্ক্ষা আল্লাহ পাক খুব দ্রুতই পূরণ করে ফেলেছেন। রাজীব সাহেব কাঁদছে, ফোঁটা ফোঁটা চোখের জল গড়াচ্ছে। তিনি কান্না লুকানোর কোনো চেষ্টা করছে না। আমারও চোখের কোণে অশ্রু জমতে শুরু করলো। একটা অজানা অচেনা মেয়ের জন্য, যাকে কোনো দিন দেখি নাই, তার জন্য বুকের ভেতর কেমন খসখস করে উঠছে। রাজীব সাহেবকে ধাতস্থ হতে সময় দিলাম।
তিনি চোখের জল মুছে মুখ ধুয়ে এলেন। পরের বার নীরা কনসিভ করলো আমার ইচ্ছায়, বলতে পারেন আমাকে খুশি করতে। আর আমারও মনে হচ্ছিল একটা বাচ্চা না হলে নীরা স্বাভাবিক হবে না। সেই সময় পদ্মর আগমন। পদ্মকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয় না। ওর মাঝে অদৃশ্য কিছুর কালো ছায়া দেখতে পারতাম। মেয়েটা দাঁত বের করে হায়নার মতো হাসত, পৃথিবীর সবচেয়ে কুৎসিত হাসি। আমার শরীরে শিরায় শিরায় ভয়ে কাঁপুনি ধরিয়ে দিত। ওকে প্রথম দিনই আমি বের করে দিতাম। আমি সেদিন অফিসে যাবার সময় নিচু গলায় বলল, আপনার কাছে আজকা মাধবীদি আইব। কি? তুমি তুমি মাধবীকে চিনো কি করে? হ্যাঁ, আমারে চিনে না, কিন্তু আমি তারে ঠিকই চিনি। হ্যাঁ, পোলার খুব অসুখ, আপনার কাছে টাকা চাইতে আইব। তুমি এসব কিভাবে জানো? আমি না, আমার লগে যে আছে হ্যাঁ দুনিয়ার ভূত প্লাস ভবিষ্যৎ সবই জানে। আপনারটা কমু। সেদিন কাঁপতে কাঁপতে অফিসে গেলাম। সত্যি মাধবী এসেছিল। ও ততদিনে আগাগোড়া কলগাল। নিজের পরিচয় পাল্টে ফেলেছে। নাম রেখেছে মিস চুমকি। ওর একটা ছেলেও আছে, হার্টের অসুখে ভুগছে। বহু কষ্টে আমার অফিসের ঠিকানা জোগাড় করে চলে এসেছে। যদি পুরানো পরিচয়ের কথা ভেবে আমি কিছু সাহায্য করি। ওর 2 লক্ষ টাকা দরকার। 5 লক্ষ টাকা চেক লিখে দিলাম। হাত জোর করে পুরানো পাপের জন্য ক্ষমা চাইলাম, আর যেন কোনোদিন না আসে। যাবার সময় ওকে প্রশ্ন করলাম, তুমি পদ্ম নামের কোনো মেয়েকে চিনো? মাধবী হাসতে হাসতে জবাব দিল, আমি মেয়ে ছেলের খবর রাখি না, তবে পুরুষ মানুষ হলে ভিন্ন কথা। তোমার কাছে কাস্টমার থাকলে খবর পাঠাও। একবার খালি চুমকি কইয়া ডাক দিবা, বান্দা, সরি বান্দি হাজির। স্যার, আপনি কি ভাবছেন আমি আমার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছি? এতটা নিষ্ঠুর আমি? আপনার সাবেক প্রেমিকা এখন কলগাল, পতিতালয়ে পচে মরছে। ওর জন্য আপনার চোখে বিন্দুমাত্র মায়াও দেখলাম না। মানুষের দ্বারা অবিশ্বাস বলতে কিছু নাই। ও আর সে আগের মাধবী নেই। পরিচয় না দিলে চিনতেও পারতাম না। রং চঙে চেহারা, উদ্ভট সাজ পোশাক, ওকে মিস চুমকি নামে মানিয়ে গেছে। আর আপনার স্ত্রী যে আগুনে পুরো আত্মহত্যা করেছে, তার জন্য মায়া হয়? রাজীব সাহেব চমকে তাকালো। আপনি একটু বসুন প্লিজ। ভদ্রলোক চলে গেলেন। 2 মিনিট পর ফিরলেন, হাতে নীল মখমলের কাপড়ে মোড়া অ্যালবাম। বিয়ের পর বন্ধু বান্ধবকে বাড়ির ত্রিসীমানায় আনতাম না। আত্মীয় স্বজন খুব কম আসতো। কেন যেন নীরাকে লোকচক্ষুর মুখোমুখি করতে ভয় হতো খুব। লোকে যেমন সবচেয়ে মূল্যবান রত্ন সিন্ধুকে লুকিয়ে রাখে, তেমনি নীরাকে আড়ালে রাখতাম। ওর সমস্ত ছবি প্যান ড্রাইভে ছিল। ওর মৃত্যুর পর অ্যালবামে সাজিয়ে রেখেছে। আমাদের ব্যক্তিগত অ্যালবাম। আপনাকে প্রথম দেখাচ্ছি। দেখলাম রাজীব সাহেবের গলা ধরে টুকটুকে লাল বেনারসি গায়ে একটা মেয়ে মিটি মিটি হাসছে। তীক্ষ্ণ নাক, বাঁকা ভ্রুর নিচে আলপনায় আঁকা চোখ। আমি দেখলাম যুবতী বয়সের শ্যারন স্টোনকে। এমন সুন্দরী স্ত্রীকে লুকিয়ে রাখতে চাওয়া অসঙ্গত কিছু নয়। মুগ্ধ হয়ে বললাম, আপনাদের দুজনকে চমৎকার মানিয়েছে রাজ্যটক। আপনি পরের ছবিগুলো দেখুন। অ্যালবামের পাতা উল্টালাম। নব দম্পতি মেঘালয় ঘুরতে গেছে, কাশ্মীর, তারপর বেনারস। রং বেরঙের ছবি, দুজনের প্রেমময় মুহূর্ত। তারুণ্যের সবচেয়ে বড় উপহার প্রাণ প্রাচুর্যময় হাসি। আমি উপভোগ করছিলাম। পিছনের ছবিতে নীরা একা, পেটে হাত, মুখে সলাজ হাসি। রাজীব সাহেবের দিকে তাকালাম। জি, ওর কনসিভ করার পর তোলা। ফটোগ্রাফার আমি। আচ্ছা, পরের ছবিগুলোতে নীরার মুখ মলিন, চোখের নিচে কালি, শরীর শুকিয়ে গেছে। কয়েকটা ছবি হাসপাতালে নীল পোশাক, চোখ মুখে আতঙ্ক, কেমন গম্ভীর মুখে তাকিয়ে আছে। রাজীব অধমুখে বলল, ওর অসুস্থতার সময় তুলে রেখেছিলাম। ভেবেছিলাম বাচ্চা বড় হলে ছবি দেখিয়ে বলবো, দেখ বাবা, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট করেছে। সৌভাগ্য হলো না। নীরা আত্মহত্যার সময় ওর গর্ভে বাচ্চা ছিল না, তার কয়েকদিন আগে মিসক্যারেজ হয়ে যায়। প্রথমবার আমার দোষ ছিল বলে পরের বার যথাসাধ্য যত্ন নিয়েছিলাম, কিন্তু বাথরুমের পিচ্ছিল মেঝে আমাদের সর্বনাশ করে। নীরার খুব পরিষ্কার থাকার বাতিক ছিল। বাথরুমের মেঝেতে চুল মাখার তেল কিভাবে পড়লো কে জানে। কপালে দুর্ভাগ্য লেখা থাকলে যা হয়। রাজীব সাহেবের স্ত্রীর করুণ কাহিনীর চেয়ে
একটা ছবি বেশি আকর্ষণ করছিল। একটা ছবি, নীরা সোফায় হেলান দিয়ে বসে আছে, শরীর শুকিয়ে কঙ্কাল প্রায়, হাড় কটা গোনা যায়, নাক আর ঠোঁটের মাঝখানে বেশ লালচে ঘা। ছবি তো স্পষ্ট বোঝা যাচ্ছে। পিছনে একটা ভয়ঙ্কর কালো মুখ। বিষাক্ত সরীসৃপ দেখলে যেমন শরীর হাত পা রিডি করে তেমন অনুভূত হচ্ছিল। এটাই পদ্ম? হো। পদ্ম কোথায় আছে? কোনো খোঁজ আছে আপনার কাছে? জি না, নীরার মৃত্যুর পর ওকে গ্রামে দিয়ে আসি। শুনেছি সেখান থেকেই নিখোঁজ হয়। থানায় জিডি করতে ওর পরিবার সম্মত হয়নি। পদ্ম দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় পরিবারের কেউ ওকে আপন ভাবে না। ওর খোঁজ পাওয়া মানে একটা বাড়তি মানুষের অন্ন যোগান দেওয়া। ওর ব্যবহৃত জিনিসপত্র কিছুই নেই। আমার ধারণা ও হারিয়ে যায় নাই, সব নিয়ে ভেগেছে। এই ছবিটা হঠাৎ ফোনের ক্যামেরায় পদ্মর অগোচরে তোলা। পদ্ম ছবি তুলতে চাইতো না। এই একটা ছাড়া ওর আর কোনো ছবি নেই। আপনার স্ত্রীর ঘরটা দেখানো সম্ভব হবে? জি অবশ্যই, আসুন। বসার ঘরের পর গেস্ট রুম, লম্বা করিডোর পার করে ওনাদের শোবার ঘর, দরজা ভেজানো। রাজীব রহমান বললেন, দেখবেন দরজা খুললেই কি অদ্ভুত সুন্দর গন্ধ। নীরার গায়ের গ্রান সারা ঘরে জড়িয়ে আছে। দরজা খুলে রুমে ঢুকে রাজীব সত্যি নাক টেনে সুবাস নিল। আমি কোনো গ্রান পেলাম না। মেয়েলি হাতে পরিপাটি সাজানো ঘর, একটা দেয়াল দুজনের বিয়ের বিশাল ছবি ফটোবন্দি হয়ে অতীতে আটকে আছে। ড্রেসিং টেবিলের পাশে বেড টেবিলে কয়েকটা রঙিন কাচের জার দেখে কৌতূহল লাগলো। এগুলো কি? ও, নীরা শখের জিনিস। এর ভেতর বকুল ফুল, কাঠগোলাপ মমি করে রেখেছে, ফুলের মমি। ফুলগুলো পদ্ম সংগ্রহ করে এনে দিয়েছে। কাছে গিয়ে হাতে নিলাম, ফুল বলে গন্ধ শুকলাম। সন্দেহ দানা বেঁধে উঠল। ছিপি খুলে ঝাঁকে দিতে সাদা পাউডারের মতো বস্তু মেঝেতে ছড়িয়ে পড়ল। ২৬ বছর ধরে মানসিক রোগী নিয়ে আদি নক্ষত্র বিচার করায় এ বস্তু সাথে সাথে চিনে ফেললাম। ব্যানজয়েল মিথাইল একজনিন, কিছুটা অদল বদল করে যাকে আমরা চিনি কোকেইন নামে। ব্যাপারটা স্রেফ চেপে গেলাম। নীরা মেডিসিন নিত? হ্যাঁ, দেখি। গর্ভবতী মায়েদের ফলিক অ্যাসিড, ভিটামিন ট্যাবলেটের পাশে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। ওর শ্বাসকষ্টের রোগ ছিল বা অ্যালার্জি? না, তবে মাইগ্রেনের ব্যথা ছিল। রাজীব সাহেব, আপনি আমার সাথে ১ সপ্তাহ পর দেখা করুন। ততদিন দয়া করে আপনি এ ঘরে ঘুমাবেন না। পদ্ম নামের মেয়েটা আপনার স্ত্রীকে কোকেইনের নেশা করতে সাহায্য করত। ব্যাপারটা আপনার স্ত্রী জানে নাকি সম্পূর্ণই পদ্ম দায়ী বুঝতে পারছে না। ফুলের ভেতর পাউডার, আরও কয়েক জায়গায় পাউডার লুকানো আছে নির্ঘাত। নীরার নাকের কাছে ঘা দেখে তখনই সন্দেহ হয়েছিল। আপনি যে এঘরে স্ত্রীর গ্রান পান তা আসলে কোকেইনের বাষ্প। আপনারও নেশা হচ্ছে, সুতরাং এই ঘর আজ থেকে তালাবদ্ধ। রাজীব সাহেবের চোখ বিস্ময়ে কোটর থেকে বেরিয়ে আসছে। আরও কিছু প্রশ্ন করত, সুযোগ দিলাম না। বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম। একটার পর একটা রহস্য আমারই মাথা ঘোরাচ্ছে। পদ্মর একমাত্র ছবি নিয়ে বাড়ি ফিরলাম রাত 12টায়। ছেলের মা না খেয়ে অপেক্ষা করে আছে। রাতে খাবার মুড ছিল না, কিন্তু অপেক্ষারত চেহারা দেখে না করতে পারলাম না। ভুলে গিয়েছিলাম আজ আমাদের 22তম বিবাহবার্ষিকী। টেবিলে সাজানো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি, বেগুন ভর্তা, দেশি মুরগির ঝোল, লইট্টা শুটকি ভুনা আর মাসকলাইয়ের ডালের আয়োজন দেখে মনটা আনচান করে উঠল। কাজের চাপে নিজেদের ব্যক্তিগত উৎসবগুলো প্রায় ভুলে যায়। সন্তানের মা, তাই আশাও করেন নাই আমি উপহার নিয়ে আসব। কিন্তু স্বামীর পছন্দ মতো খাবারের আয়োজন করেছেন। খেতে বসতেই করকরে ভাজা ইলিশ মাছ আর 1 চামচ ঘি আগুন গরম ভাতে ঢেলে দিল। লতা, তোমার জন্য একটা গোলাপ ফুলের তোড়া কিনেছিলাম, সিনজিতে ভুলে ফেলে এসেছি। লতা সুন্দর করে হাসলো। কেন মিথ্যা বলছো? ঝড় বাদলের দিনে রাত 12টায় ফুলের দোকান খোলা থাকে না। আমার উপহার কালকে দিলেও চলবে। মাথা নিচু করে খাচ্ছি। আমি পেশায় সাইকিয়াট্রিস্ট, আর লতা ডিগ্রিধারী না হয়ে মনের অলিগলি সত্য মিথ্যা ঠিকই টের পেয়ে ফেলে। আজ রাতে তোমাকে একটা গল্প বলবো, সত্যি বলবো, মনোযোগ দিয়ে শুনবে। এত সুন্দর রান্না করে খাওয়ালে, তাই এটা তোমার রিটার্ন গিফট। আচ্ছা, আগে খাওয়া শেষ করো। ব্যালকনিতে দুজনে বেতের চেয়ারে আরাম করে বসেছি।
বৃষ্টি নেই, দূরে কোথাও থেকে হাওয়া আসছে। কাঁথা মুড়ি দিয়ে আরাম করে ঘুমানোর আবহাওয়া। কাল সকালে অফিস, তবু বসলাম। লতাকে সময় দেওয়া হয় না বহুদিন। লতা আমার পাশে থেকে ভালো শ্রোতা হয়ে গেছে। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ঘটনা শুনল, মন্তব্য করল, তুমি শিওর মেয়েটার হাতের মাংসের ভেতর সোনামুখী সুই পাওয়া গেছিল? হ্যাঁ, রাজীব সাহেবের ডায়েরিতে তাই লেখা। লতা কয়েক মুহূর্ত চুপ। আমার মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। বেশ কিছুদিন আগে পত্রিকায় পড়ছিলাম, আমেরিকা একজন সৎ বাবা তার 2 বছরের ছেলে সারা শরীর সূচে বিদ্ধ করেছিল। পরে পুলিশের জেরার মুখে স্বীকার করে তিনি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেন আর ছেলেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করেছিলেন। আমার বিশ্বাস হচ্ছে না। নয়তো পদ্ম মেয়েটা কেন নীরার ক্ষতি করবে? বাথরুমে তেল ছিটিয়ে রাখবে, ওর পরনের কামিজ ছিঁড়ে ফেলবে, ওকে ড্রাগের নেশায় পাগল করে ছাড়বে। তুমি নিজেই বলো। উত্তর নেই। লতা আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। আমি ল্যাপটপ নিয়ে আসলাম, সাথে রাজীব সাহেবের খাতা। আমার একজন বন্ধু আছে, জুলহাস কবির। অতি প্রাকৃত বিষয়ে ওর আগ্রহ প্রচুর। ওকেও নক করলাম। প্রায় আধা ঘন্টা ঘাটাঘাটির পর চমকপ্রদ তথ্য পেলাম। ব্ল্যাক ম্যাজিক এমনই এক নিষিদ্ধ চর্চা, ওই কমিউনিটির লোকজন যতটুকু প্রকাশ করতে চায় ততটুকুই আমরা জানি। ওরা বস্তুত লুসিফার নামের শয়তানের পূজা করে এবং শয়তানের সাথে যোগাযোগের মিডিয়াম হিসেবে কিছু সাধারণ মানুষকে বেছে নেয়। এরা স্কোপোলামিন, এসএসডি গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাহায্যে মিডিয়ামের হ্যালোসিনেশন ঘটায়। আর তন্দ্রাচ্ছন্ন মিডিয়াম তখন পরাবাস্তব জগৎ চোখের সামনে দেখতে পায় এবং তাদের বিশ্বাস মতে সাক্ষাৎ শয়তান মিডিয়ামের দেহে এসে ভর করে। শিউরে ওঠার তথ্য হলো, এসব মিডিয়াম কাজ করা অনেকটা দম দেওয়া পুতুলের মতো। নিজের দেহকে ক্ষতবিক্ষত করা, সন্তানদের গলা টিপে ধরা, এমনকি কাছের মানুষকে হত্যা করার মতো তথ্য রয়েছে। এরা যতই নিকৃষ্ট কাজে ধাবিত হয়, লাভ হয় ব্ল্যাক ম্যাজিশিয়ানদের। এমনও উদাহরণ আছে, একজন সুস্থ সবল কানাডিয়ান মা তার স্বামী সন্তানদের নিয়ে সুখে জীবনযাপন করছে। হুট করে একদিন ছোট ছেলের শরীর সবজি কাটার ছুরি দিয়ে 4 টুকরো করে ফেলে। পুলিশ এসে ধরে নিয়ে যায়। সাইকিয়াট্রিস্ট এসে ঘোষণা দেয় ভদ্রমহিলা সাইকো, মাথায় সমস্যা আছে। খুনাক্ষরেও কেউ কল্পনা করতে পারে না তিনি হয়তো মনের অজান্তে ব্ল্যাক ম্যাজিশিয়ানের খপ্পরে পড়ে মিডিয়ামের কাজ করে যাচ্ছেন। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে পত্র পত্রিকায় 2-4 দিন লেখালেখি হয়, তারপর নিশ্চুপ। উপরন্তু মহাপ্রভুকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে প্রিয় বস্তুকে বলি দেবার চর্চা আদিমকাল থেকে হয়ে এসেছে। পশ্চিমা দেশে পোষ্য প্রাণীকে ভালোবাসা হয় সন্তান তুল্য, তাই পোষা কুকুর বিড়ালকেও বলি হিসেবে ধরা হয়। আর আমাদের দেশে আমি যদি আদিম ভারতীয় সভ্যতার বিষকন্যাদের এখনও লালন করা হয়। পত্রিকার পাতা খুলে দেখতে পান গৃহকর্মী 2 বছরের শিশুকে হত্যা করে আলমারি লুট করে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। বিবেচনা করে দেখেছেন কি? বাবা মা দুজনেই চাকুরিজীবী, দুধের শিশুকে আয়ার ভরসায় রেখে গেছে। 2 বছরের বাচ্চা সাক্ষী দিতে পারবে না, তবে স্বর্ণগহনা হাতিয়ে নেবার সময় বাচ্চাটাকে খুন করবার কি দরকার ছিল? উত্তর নেই। আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাই না, এড়িয়ে যাই। রাতে ঘুম হলো না। সকালে চেম্বারের উদ্দেশ্যে রওনা দিয়েও ক্লিনিকে ঢোকা হলো না। মাইক্রো ভাড়া করে জুলহাসকে নিয়ে চলে গেলাম সোজা নেত্রকোনা, কেন্দুয়া থানার সরিষাহাটি গ্রাম। নীরা দাদার বাড়ি খুঁজে পেতে 10 মিনিটও লাগলো না। গ্রামের বাড়ি এই এক সুবিধা, সবাই সবাইকে চিনে। তারা মেয়ের শ্বশুর বাড়ির পক্ষ শুনে যথেষ্ট আদর যত্ন করলো। চা নাস্তা খাবার পর পদ্মর মায়ের খোঁজ করলাম। জীর্ণ শাড়ি পরা বয়স্কা একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে হাজির হলো। বয়স 50 হয়েছে কি হয় নাই, রোগে শোকে 60 দেখায়। এসে মরা কান্না জুড়ে দিল। নীরাকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। ফুলের মতো মেয়েটার প্রাণ অকালে ঝরে গেল। কান্নার রেশ কিছুটা কমতে কথা বললাম, আপনার মেয়ে পদ্ম, ওকেও তো খুঁজে পাওয়া যায় না। কে? ওই কালী বেটি আমার পদ্ম না? কি বলছেন? হ, পদ্মর পিঠে রাজহাঁসের ডিমের লাহান এত বড় জন্মদাগ আসিল। এই মেয়ের কিছু নাই। একথা নীরা জানতো? অগবাড়ির কেউই জানতো না। আমি নীরা 40 দিন কলপারে ওর উদাম গোসল করতে দেখা প্রথম দেখলাম।
চুলের মুঠি ধরে টাইন্না কইছি, ওই বেটি তুই কেডা? কিছু কয় না, খালি কান্দে। সেই দিন রাইতেই দেখি মাগি উদাও, আর আহে নাই। টলতে টলতে গাড়িতে উঠলাম। পদ্ম আসলে পদ্ম নয়। যেই মেয়েটা পদ্মর পরিচয় নীরার ফ্ল্যাটে এসে উঠেছিল, সে তাহলে কে? কেনই বা গর্ভে বাচ্চা নষ্টের মতো এত বড় ক্ষতি করে যাবে মাথায় ঢুকছিল না। গাড়িতে বসে রাজীব সাহেবের খাতার শেষ কয়েকটা পৃষ্ঠা পড়তে শুরু করলাম। নীরা হসপিটাল ফিরে এলো ট্রমাটাইজ হয়ে। যা মুখে দেয় তাই বমি করে ফেলে দেয়, হাঁ করে নিঃশ্বাস নেয়। শোবার ঘর থেকে বের হলে ওর প্রাণ হাঁসফাঁস করে। যখনই ওর কাছে যাই, দেখি ঘর অন্ধকার করে শুয়ে আছে। দরজা জানালা বন্ধ। ধুনুচির মতো ছোট্ট মাটির হাঁড়িতে ধূপ জ্বলছে। আবদ্ধ ঘরে ধূপের গন্ধ আর ধোঁয়া মিলে অশরীরী অবয়ব তৈরি করে। আমার নিজেরই কেমন ভয় ভয় করত। নীরা নির্বাক। ওর ধূপের গন্ধ এক প্রকার নেশা হয়ে গেছে। শ্বাস টেনে গ্রাণ নেয়। স্বামী, স্বামী, কাছে আসো। কাছে গেলে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসো? খুব। আমিও তোমায় ভালোবাসি। আমার বাচ্চাটাকে ওকে আরো বেশি ভালোবাসি। ও তো বাঁচবে না গো। ছি নীরা, এসব কি বলছো? সত্যি বলছি। নীরা ঢুকরে কেঁদে ওঠে। পেটের ভেতর কালসাপ বড় হচ্ছে। ও সুযোগ পেলে আমার বাবুটাকে ছবল মারবে। নীরা, এসব কে বলেছে তোমাকে? আমি স্বপ্নে দেখেছি। বিশ্বাস করো, মিথ্যা স্বপ্ন নয়। হাত বাড়িয়ে বাবুটার আঙুল ছুঁয়ে দেখছিলাম। বলতে বলতে নীরা কান্নায় ভেঙে পড়ে। দরজার পাশে পদ্ম এসে দাঁড়ায়। নীরা চুপ। দ্রুত আমার আলিঙ্গন মুক্ত হয়। তুমি যাও, এখন আমি ঘুমাবো। পদ্ম আয়, আমার মাথা টিপে দে। ওর মিসক্যারেজ হয় শুক্রবার। আমি সেদিন বাড়িতে ছিলাম। নীরার অভ্যাস ছিল গোসল সেরে বাথরুমের ভেতর থেকে চুল আশ্রে বাহিরে আসা। প্রেগনেন্সির পর থেকে ভীষণ চুল উঠছে। সারা বাড়ি ওর বড় বড় চুলে মাখামাখি হয়ে থাকতো। ঝাড়ু দিতেও ঝামেলা হয়। বাথরুমে চুল আশ্রালে নাকি ঘর নোংরা কম হয়। তাই ওর যাবতীয় প্রসাধনীর সাথে নারিকেল তেলের বোতলও বাথরুমে থাকতো। অসতর্কতাবশত সেদিন তেলযুক্ত পিচ্ছিল মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। একটা আত্মনাদ। বাথরুম থেকে ভেসে আসলে দৌড়ে যায়। বাথরুমের দরজা খোলা। নীরা শরীর রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত আমি জীবনে কখনো দেখিনি। ওকে হসপিটালে নিয়ে ছোটাছুটি করতে গিয়ে দেখি আমার কোমরের নিচ থেকে পা অবধি অবশ হয়ে যাচ্ছে। শক্তি পাচ্ছি না। একবারও মাথায় আসে নাই নীরাকে মাথায় তেল দিয়ে দিত পদ্ম। ওই জাহান্নামী মেয়েটাকে কি তেল ছিটিয়ে রেখেছে। নীরা আত্মহত্যা করে তার এক সপ্তাহের মাথায়। গাইনোকোলজিস্টের কাছ থেকে রিপোর্ট নিয়ে ড্রয়ারে লুকিয়ে রেখেছিলাম। নীরাকে দেখাইনি। ওর গর্ভে টুইন বেবি বড় হচ্ছিল, যার একটার অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে। আবার ডিএনসি করাতে হবে। নীরার শরীরে তখন প্রবল জ্বর, ব্লিডিং চলছে। শূন্য দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকে। খেতে দিলে খায়, ঘুমাতে বললে ঘুমায়। চোখ দিয়ে পানি জমে না। এক প্রকার পাথর হয়ে গেছে। ওর মাথায় হাত রেখে ধীরে ধীরে বললাম, নীরা, আমাদের আরেকবার হসপিটালে যেতে হবে। নীরা হাসছে। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তবু ঠোঁটে হাসি। কেমন মা আমি, সন্তানকে রক্ষা করতে পারলাম না। আমাদের আবার সন্তান হবে নীরা, তুমি মা হবে। মা হব। প্রথম বেবি তুমি নষ্ট করেছ, আমি রক্ষা করতে পারিনি। এরপরের একজন পেটের ভেতর মরেই গেল, অন্যজন তো বেঁচে আছে। তুমি বলো, তুমি রিপোর্ট দেখেছ? নীরা, সামান্য একটু মাংসপিণ্ড রয়ে গেছে, যা তোমার জন্য অত্যন্ত ক্ষতিকর। ডাক্তার আজকে গেলে সিদ্ধান্ত নেবেন ওষুধের মাধ্যমে ক্লিয়ার হবে নাকি ডিএনসি। নীরা আমার কথা শেষ করতে দেয় না। তুই একটা অমানুষ। মাংসপিণ্ড বলার তুই কে রে? এটাই আমার সন্তান। ওর চিৎকার শুনে পাশের ঘর থেকে ওর মা, আমার মা ছুটে আসে। ও তখন মৃগী রোগীর মতো হাত পা ছুটছে। পরদিন রাতেও নীরাকে বোঝায়। ও অবুঝ শিশুর মতো পাগলামি শুরু করে। কিছুতে আর হসপিটালে যাবে না। তারপরের রাতেই দুর্ঘটনা। হাসতে হাসতে শরীরে কেরোসিন ঢেলে দেয়। কিছু বোঝে ওঠার আগে আমার 3 বছরের সাজানো সংসার ছিন্ন ভিন্ন। চোখ বন্ধ করলে দেখতে পাই নীরা চুল পুড়ছে, শরীর পুড়ছে। আমি জাপটে ধরে আছি। নীরা হাঁপাতে হাঁপাতে বলছে, স্বামী, মাফ করে দাও। আমার বাচ্চাগুলো আর মা ছাড়া থাকতে চাইছে না। পরিশিষ্ট। রাজীব সাহেবের সাথে আর কোনো দিন আমার দেখা হয়নি।
তাকে 7 দিন পর চেম্বারে দেখা করতে বলেছিলাম, তার বদলে চিরকুট আসে। স্যার, ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি। নীরাকে ছেড়ে পৃথিবীর কোনো কোণায় আমি শান্তি পাবো না, তবু যেতে হবে। কোকেন খেয়ে নেশা করবার মতো মেয়ে আমার স্ত্রী ছিল না। ধূপের দোয়া বলে পদ্ম নামে ডাইনিটা ওকে নেশা করতে বাধ্য করেছে। জানি না কোন অপরাধে একটা ছোট মেয়ে আমাদের সংসার ধ্বংস করে দিল। প্রতিজ্ঞা করেছি ওকে কোনোদিন চোখের সামনে পেলে খুন করব আমি। ও মানুষ নয়, পিশাচ। আপনি ভালো থাকবেন। রাজীব রহমান। পদ্ম মানুষ নাকি পিশাচ সেই ভাবনা বহু রাত আমাকে ঘুমাতে দেয়নি। রাজীব রহমান, ওনার স্ত্রী নীরা, সবাইকে আমি ভুলে গেছি, কিন্তু পদ্মকে নয়। ওর ছবি এখন আমার ডায়েরির পাতায় ট্যাপ দিয়ে আটকানো। কালো মতন অল্প বয়স্ক মেয়ে হলেই চেয়ে দেখি, পদ্ম নয় তো। 5 বছর পর কল্যাণপুর বাস কাউন্টারে বসে আছে। উদ্দেশ্য সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের টিকিট কেনা। একজন সুন্দরী মহিলা পাশে এসে বসলো। ভদ্র মহিলার সাথে স্কার্ট পরা আরেকজন কিশোরী, হাতে পানির বোতল। ভদ্র মহিলা বলছে, রিয়া, পানি বসে খেতে হয়, গলায় পানি আটকাবে, বসে খাও। আমার স্মৃতিশক্তি কখনোই বিশ্বাসঘাতকতা করে না। একেবারে চোখের দেখায় বলছে, রিয়া নামের মেয়েটি আমার ছবিতে দেখা পদ্ম। কুসকুসে কালো রং, কোকড়ানো চুল, চোখের নিচে তিলটা পর্যন্ত ঠিক আছে। 5 বছরে মেয়েটা লম্বায় অনেকখানি বেড়ে উঠেছে। পদ্ম মানে রিয়া আমার দিকে তাকিয়ে হাসলো। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা কিছু স্রোত অনুভব করলাম। কথা বলতে গিয়ে গলায় আটকে গেছে। আমতা আমতা করে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, এ আপনার মেয়ে? হ্যাঁ, আমি চুমকি, আমার মেয়ে রিয়া। আরেকবার ঢোক গিললাম। আপনি চুমকি? কিছু মনে করবেন না, আপনার চেহারার সাথে মেয়ের চেহারার একটুও মিল নেই। চুমকি হি হি করে হেসে উঠল। সবাই একই প্রশ্ন করে। শুনতে শুনতে কান পচে গেল। ও দেখতে ওর বাবার মতো হয়েছে। ওর বাবার নাম রাজীব রহমান। 2 সেকেন্ড দাঁড়াই নেই। সেদিন আর সিলেট যা হলো না। বাড়ি ফিরলাম। লতা বলল, এমন ঘামছে কেন? কি হয়েছে? মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। আমার আগেই বোঝা উচিত ছিল। পদ্ম রাজীবকে ডাকতো আব্বা বলে, আর নীরাকে আম্মা। পদ্মটা আবার কে? কেউ না। কিছু মানুষের পরিচয় জানতে হয় না।